সবাইকে জানাই মেরি ক্রিসমাস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজকে কি প্ল্যান, কোথায় যাচ্ছেন এবং নিউ ইয়ারে কি করছেন? আজকে শীতের এই দুপুরে আপনাদের জন্য মারাত্মক একটা ঘটনা রয়েছে কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিংয়ে। ডক্টর অনুরাগ ছিল আজকে আমাদের সাথে এই কল রেকর্ডিংয়ে। আজকে এই এপিসোডটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। আপনিও যদি আপনার ঘটনা আমার সাথে শেয়ার করতে চান অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো অনুরাগ, কেমন আছো? হ্যালো কৌস্তব, আমি আছি মোটামুটি, খুব ভালো নেই কারণ আমি আগেই সরি বলে নিচ্ছি, কারণ খুবই ঠান্ডা লেগেছে, গলাটা একদম বসে আছে। তো তার মধ্যেও আমি চেষ্টা করব আজকে যতটা ভালোভাবে পারি কথা বলতে। তার আগে তুমি বলো, তুমি কেমন আছো ঠান্ডার মধ্যে? আমি তো ভালো আছি। বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, বিভিন্ন কেস স্টাডি, বিভিন্ন স্পিরিচুয়াল হেল্পের জন্য চারিদিকে যাওয়া আসা এইসব করতে হচ্ছে। অনেক মানুষ আসছেন কথা বলতে, তো সেই সব জাস্ট একটু আগেই কমপ্লিট হলো। আমি তোমার সাথে বেশ আগের সপ্তাহে রেকর্ডিংটা হওয়ার পর তুমি আমাকে জানিয়েছিলে অনেকগুলো ঘটনা তোমার কাছে রয়েছে যেগুলো তুমি share করতে চাও। আমি অ্যাকচুয়ালি আগের সপ্তাহে আমি যে একটুখানি বলেছিলাম, হয়তো আমি অ্যাকচুয়ালি ঘটনা কালেক্ট করি ইন দ্য সেন্স আমার ভালো লাগে। তো কারোর কোথাও যদি কিছু হয়ে থাকে পাস্ট এক্সপিরিয়েন্সেস আমি শুনি, এবং শুনে আমি সেগুলো লিখে রাখি একটা ড্রাফট করে। আমার খুব ভালো লাগে সেগুলোকে লিখতে, এবং লিখে রেখে আমি জানি না কেন লিখে রাখতাম, হয়তো এখন সেগুলো কাজে লাগবে। তো আমার খুব ভালো লাগে ওগুলো লিখে রেখে আমি সুন্দর করে ড্রাফট করে করে আমার কম্পিউটারে রেখে দিই। তো এটা হবি একটা বলতে পারো। একটা যেটা ব্যাপার, আজকের যে ঘটনাটা এটা অন্য কারোর ঘটনা না, তোমার পরিবারের মধ্যে একটা ঘটনা। এবং হ্যাঁ, আমার পরিবারের বলতে অনেকটা পুরনো, আমার বাবার পিসিমার ঘটনা। তো একটা সেই পুরনো দিনকার একটা ভাইব ঘটনাটাতে আছে। পুরোনো দিনের হলেও আমি যতটা জেনেছি তোমার থেকে, ঘটনাটা না প্রচন্ড কি বলবো, একটা প্রত্যেকটা ঘটনার মধ্যে একটা গোর এলিমেন্ট থাকে, ঠিক আছে? এই ঘটনাটা একটু গোর, ইয়েস, একটু না, অনেকটাই গ্রাফিক, কারণ পুরনো দিনকার অত তো ফেসিলিটি ছিল না। যাই হোক, আমি আস্তে আস্তে বলতে নিশ্চয়ই তুমি শুরু করো, একদম শুরু থেকে শুরু করো অনুরাগ। ফাইন, ওকে। তো এই ঘটনাটা হচ্ছে তোমার 1950s এর 50-এর দশকের ঘটনা। এক্স্যাক্টলি সালটা তো মনে নেই কারণ অনেকটা পুরনো, এবং ওই যে হয় না শ্রুতি, লোকের মুখে শুনতে 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 শুনতে, তো এক্স্যাক্টলি ডেটটা কারোরই মনে নেই, বাট 50s এর ঘটনা। আমার ঠাকুমা ঠাকুরদা সদ্য বিবাহিত হয়েছেন তখন, আমার জ্যাঠা পিসি কেউই জন্মায়নি। তো বাবার পিসিমা সেই সময় প্রেগনেন্ট হন। উনি তার আগেই বিবাহিত ছিলেন অফকোর্স। আর ওনার যে হাজবেন্ড ছিলেন সে SSKM এ চাকরি করতেন। SSKM এ কিছু একটা সুপারভাইজার পোস্টে ছিলেন বা কিছু। আচ্ছা। তো সোদপুর স্টেশন তো তখন চালু হয়ে গেছে, কারণ এই তোমার শিয়ালদা রানাঘাট যে রুটটা, এটা চালু হয়ে গেছে। এবং সম্ভবত 80-র দশকের পরে ওটা তোমার ইলেকট্রিক ট্রেন চালু হয়েছে ওই রুটে, কিন্তু তার আগে পর্যন্ত ইঞ্জিন চলতো, ঠিক আছে? ওই কুপ ইঞ্জিন যেগুলো হয় সেগুলো চলতো। আর ওই রানাঘাট গেদে লাইন আরো পরে স্টার্ট হয়েছে, বাট সোদপুর ওয়াজ ফাংশনিং দ্যাট টাইম। কিন্তু হ্যাঁ, যেহেতু ইলেকট্রিক ট্রেন ছিল না, তো এত ঘন ঘন ট্রেন চলতো না। তো কি হতো না, সোদপুর স্টেশনের ঠিক পেছন দিকটা হচ্ছে যেটা এখন রেল কলোনি হিসেবে খুব প্রসিদ্ধ। তো তখন রেল কলোনিটা অত বড় ছিল না। আর ওই গীতা গাঙ্গুলির ঝিল বলে একটা বড় ঝিল ছিল, সেটা এখন অবশ্য বুঝে 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 একটুখানি হয়ে গেছে, ঝিলটা ছোট হয়ে গেছে, বাট ওটা আগে অনেকটা বড় ছিল। তো এই ঝিল পারে না প্রচুর বাজার বসতো তখনকার দিনে, যেটা আমরা এখন তথাকথিতভাবে ফার্মার্স মার্কেট বলি না, ওই বাজার বসতো। তো ঘটনাটা কিছু এরকম যে একদিনকে ওই দুপুর বিকেল করে বাবার পিসিমা, ওনারা সবাই নতুন পিসি বলেই জানে আর কি ব্যাপারটা,
তো আমি নামটা বলেই দিচ্ছি, কারণ এখন কিছু যায় আসে না, অত সিক্রেসি মেনটেনের কিছু নেই। তো আমরা সবাই নতুন দিদা আর বাবারা নতুন পিসি বলতো, ঠিক আছে। তো ওই নতুন পিসি তখন প্রেগনেন্ট বলতে একদম ফুল অন প্রেগনেন্ট, 3rd ট্রাইমেস্টারে চলে গেছে পিসি অলরেডি। আমি পিসি পিসি করেই বলছি, হ্যাঁ, তোমাদের বুঝতে সুবিধা হবে, বেশি ঘোর প্যাচ করলে প্রবলেম হয়ে যাবে। একদম একদম। তো নতুন পিসি বাজারে গেছে সেই সময়, ওই দুপুর বিকেল করে। তখন ডাক্তাররা বলতো না একটু হাঁটাচলা করতে, তখনকার দিনে মহিলা তো ঘরের কাজও করতো প্রেগনেন্ট অবস্থায়। তো উনি বাজারে গিয়ে বাজার টাজার করেছেন, করে যখন ফিরছেন, এবার আমি এখানে একটা ছোট্ট ঘটনা বলি। সেটা হচ্ছে, এখন যদি ট্রেন দুর্ঘটনা হয় তো বডিগুলোকে না খুব ভালোভাবে মানে ডিসপোজ করা হয়। সেই বডিগুলোকে যখন কালেক্ট করা হয় ট্র্যাক থেকে, খুব প্রপার ওয়েতে করা হয়। আগেকার দিনে এত কোনো কিছু ছিলই না, মানে খুবই বিচ্ছিরি ভাবে বডিগুলোকে কালেক্ট করা হতো। কেমন ভাবে করা হতো, একটা বাঁশ নেওয়া হতো, ঠিক আছে, এবং সেই বাঁশের মধ্যে সেই বডির হাত বা পা বা অবশিষ্ট যেটা থাকতো আর কি দুর্ঘটনা হওয়ার পর, সেগুলোকে বাঁধা হতো। মানে কাইন্ড অফ ওই আমরা স্কিওয়ারের মধ্যে মাংস ঝোলাই না, ঠিক ওরকম ভাবে বাঁধা হতো। এবং পুরো চারপাশটার মধ্যে একটা তিরপল জড়ানো হতো। আগেকার দিনে কালো কালো তিরপল হতো, জানো তো। ওই কালো তিরপল জড়িয়ে টুকরোগুলো পড়ে থাকতো, সেগুলোকে বেলচা দিয়ে তুলে তুলে তিরপলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো। আচ্ছা। এবং দুজন মানুষ দুটো সাইডে দাঁড়িয়ে কাঁধে এরকম করে ঝুলিয়ে ঝুলিয়ে বডি দুটাকে নিয়ে যেত, ঠিক আছে। এবং তার থেকেই রক্ত বেরোচ্ছে, ওই স্টেশনে রক্ত পড়ে থাকতো, ওটাই ট্রেন চলতে চলতে পরিষ্কার হতো। মানে এখন যে আমরা দেখি কত রকম মেশিনারি হয়েছে, পরিষ্কার করছে এরম ভাবে স্টেশন বা রেল ট্র্যাক, তখন কিচ্ছু ছিল না বেসিক্যালি। কারণ সোদপুর তো একটা মানে প্রত্যন্ত এরিয়া ছিল না তখন, কলকাতা প্রেসিডেন্সির আন্ডারে বলতে পারো, দমদম টমদম অব্দি মোটামুটি কলকাতা প্রেসিডেন্সি কনসিডার করা হতো। তারপর থেকে গ্রামই বলতে পারো, ঠিক আছে। তো ওই জন্য অতটাও মানে ঝাঁ চকচকে ব্যাপার ছিল না। তো সেদিনকেও এরকম কিছু একটাই হয়েছে, ঠিক আছে। তো একটা কাটা পড়েছে, ঠিক আছে, এবং সেটাকে ওরম ভাবে বেঁধে দড়ি দিয়ে প্যাকেটের মধ্যে, তো সম্ভবত ওনার মাথাটা কোনো দিক থেকে একটা আলাদা মতন চলে গেছিল, বাট বডিটা কিরম ছিল এক্স্যাক্টলি সেটা নতুন পিসিও বলতে পারেনি। তো মানে সব তো ওরম ভাবে বাঁধা হয়েছে, বাঁধা হওয়ার পর যখন মাথাটাকেও ভরা হয়েছে, তো ওই যে কাঁধে করে নিয়ে যেতে যেতে যে দোলে না, ওই দুলতে দুলতে সামহাও মাথাটা না ওপর দিকে উঠে এসছে শুধু, ঠিক আছে। এবং খুব অদ্ভুত ভাবে প্লাস্টিকটা নেমে গিয়ে মাথাটা এরকম ভাবে প্লাস্টিক থেকে কাইন্ড অফ উঁকি মারার মতন বেরিয়ে এসছে, ঠিক আছে। বলছো ওকে। হ্যাঁ, বেরিয়ে এসে এবার যেহেতু মানে ট্রেনে যদি দুর্ঘটনা হয়, মানে ধার জিনিস দিয়ে কাটা এবং ট্রেনে মানে দু রকম কাটে। ট্রেন ধারে একটা জিনিস হয় ধারে কাটা, আর একটা হয় ভারে কাটা। মানে যার জন্য দেখবে ট্রেন দুর্ঘটনায় রক্ত বেশি বেরোয় না কেন, কারণ একদম ওজনে ওটা কাটে এবং গরমের চোটে সেটা সিল্ড হয়ে যায় কাইন্ড অফ। কিন্তু যেহেতু প্রেশারটা পড়ে না, প্রেশারটা অনেকটা, কারণ একটা ট্রেনের তো একটা ওজন আছে। যে ওই প্রেশারের জন্য কি হয়েছে না, এই মাথাটার থেকে চোখ দুটো পপ আউট হয়ে এসছে এবং জিভটা বেরিয়ে এসছে। খুবই উইয়ার্ড লাগছে মুখটা দেখতে, মানে মানে উইয়ার্ডও বলবো না, বলে না ভয়াবহ একটা, মানে খুব অদ্ভুত টাইপের একটা মুখটা দেখতে লাগছে। এবং ওই মুখটা সামহাও নড়তে নড়তে না, এরকম দুলুনিতে নড়তে নড়তে না বেরিয়ে এসছে। আচ্ছা। নতুন পিসি বাজার করে, হাতে বাজারের ব্যাগ, উনি হাঁটছেন, ঠিক আছে। পেছন থেকে লোকজন বলছে, এই দিদি সরে যান সরে যান, কাটা কাটা কাটা। তো নতুন পিসি সাডেনলি তাকিয়েছে এবং জাস্ট ওনার পাশ দিয়েই কাটাটা সেই সময় নিয়ে যাচ্ছে, আর একদম ওই মাথাটার সাথে ওনার চোখে চোখ পড়েছে, ঠিক আছে। এবার এখানে আরেকটা জিনিস বলি আমি, প্রেগনেন্ট মহিলা, ঠিক আছে, ছোট বাচ্চারা, ঠিক আছে, যাদের অরা একটু উইক থাকে বা যাদের অতটা স্ট্রং তখনও অব্দি মানে একটা একটা কবচ তৈরি হয় না তাদের, ঠিক আছে। সেই সময়টা দে আর ভেরি প্রোন টু পজেশন বা এরকম ধরনের নেগেটিভিটিতে তারা খুব প্রোন হয়। একদম ঠিক বলছো। দুপুরবেলা তুমি হয়তো অনেক পুরোনো দিনের মানুষের মুখে শুনেছো, দুপুরবেলা ভাত খাওয়ার পরে কোথাও একটা গেছিল কোনো জায়গায়, সেই সময় ধরেছে,
কেন ধরেছে? কারণ ওই সময় তুমি খাওয়া দাওয়া করেছো, তোমার শরীরে এমনি একটা ল্যাথার্জি, তোমার চোখে ঘুম, তো তুমি দেখছো না যে কোন জায়গায় তুমি বসছো বা কি, ঠিক আছে? তো সেই সময় একটা মানুষ প্রোন হয়ে যায় টুয়ার্ডস অল দিস অ্যাটাকস, ঠিক আছে? ইভেন স্নান করার সময় অ্যাজ ওয়েল। স্নান করার সময় আর একটা জিনিস যেটা জেনারেলি মেলসদের আমি ক্ষেত্রে খুব দেখেছি, যেখানে মানে ড্রাইভ করছে বা কিছু করছে, এই ভাই বাথরুম পেয়েছে, রাস্তার ধারে সাইডে দাঁড়িয়ে বাথরুম, এক্স্যাক্টলি। তো যেখানে খুশি তো বাথরুম করে তার সাথে কিন্তু এবার দুজন বন্ধু যদি পাশাপাশি দাঁড়িয়ে পড়লো, হা 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 করে কথা বলছে, বারবার মুখ খোলার একটা প্রবণতা আসে, দ্যাট ইজ অলসো ভেরি ব্যাড। এটাও একটা খুব বাজে জিনিস। তো কিছু কিছু ক্ষেত্রে না মানুষ প্রোন থাকে টুয়ার্ডস দিস, মানে ইভেন এরকম টাইপের কোনো জায়গাতে যদি কেউ টয়লেট করে, যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি, 3 বার থুতু ফেলা উচিত এবং তারপরে জাস্ট মনে মনে একটাই অ্যাফার্মেশন যে এখানে যদি কেউ থাকেন সরে যান, এটা বললো, তারপরে যদি করে অনেকটা সেফ হয়ে যায় জায়গাটা। হ্যাঁ মানে আমি ক্লেম করছি না এসব কিছু, এক্স্যাক্টলি, একটা অ্যাফার্মেশন যে আই ডোন্ট ক্লেম এনিথিং নেগেটিভ। একদম একদম। তো এবার স্বাভাবিক একটা মহিলা বাজার করতে গেছে, তো তার এসব কি আর মাথায় থাকে? সে ওরকম দেখেছে, একদম চোখে চোখ পড়েছে মাথাটার সাথে, আর সম্ভবত সেই সময় উনি পজেসড হন, ঠিক আছে? ওকে। হ্যাঁ, বাট ওরকম কোনো কিছু তো বোঝা যায়নি সেই সময়। তো উনি ওই মুহূর্তে বাজার ফাজার ফেলে বাবা বলে চিৎকার করে উনি অচৈতন্য হয়ে পড়েন স্টেশনের ওপর। তো এবার ওনার বেশি দূরে বাড়ি না, ওই স্টেশন থেকে ধরো কিছু দূর, মানে ওই এইচবি মোড় বলে একটা জায়গা আছে সোদপুরে, ওই এইচবি মোড়ের ভিতরে একটা জায়গা ওনার বাড়ি, একটুখানি, ইটস নট মানে কোয়াইট ফার অ্যাওয়ে। তো তখন না এই ওভারব্রিজটা হয়নি সোদপুরের। আচ্ছা। তখন ওই লেভেল ক্রসিং দিয়েই যাতায়াত করতো সবাই, তো ভ্যান রিক্সা, তখন তো গাড়ির অত প্রচলন নেই না, অটো স্টার্ট হয়েছে অনেক পরে, কারণ বাজাজ বোধহয় অটো এনেছে বাজারে 80-র দশকে, তার আগে এটা আমি 50-এর দশকের ঘটনা বলছি। তো ভ্যানে করে একটা ওই যে হাত মানে টানা রিক্সা যে ভ্যানগুলো হয়, ওরকম একটা ভ্যানে করে লোকালসরা ওনাকে তুলে ওনাকে বাড়ি পৌঁছে দিয়েছে। ওনাকে জাস্ট জিজ্ঞেস করেছে যে আপনার বাড়ি কোথায়, জলের ছিটে দিয়েছে, ওনার জ্ঞান ফিরেছে। তো উনি বলেছে আমার অমুক জায়গায় বাড়ি, আমাকে একটু দিয়ে আসুন। তো বাড়িতে দিয়ে এসছে, শ্বশুর শাশুড়ি আছে বাড়িতে। তো বাড়িতে দিয়ে আসার পরে তো শ্বশুর শাশুড়ি দেখে যাই হোক যা বলে আর কি, সবাইকে থ্যাংক ইউ বলেছে। ওরা সবাই চলে যাওয়ার পরে তো শাশুড়ি মা বলেছেন যে সন্ধে হয়ে গেছে, তুমি হাত পা ভালো করে ধো। তো ভালো করে হাত পা ধুয়েছে, শাশুড়িকে শ্বশুরকে কিচ্ছু বলেনি কি ঘটনা। তো বলছে মাথা ঘুরে গেছিল কেন? তো বলছে না মা আমার এমনি শরীরটা খারাপ করছিল। মানে শ্বশুর মশাই জিজ্ঞেস করেছেন, তো শাশুড়ি বলছেন যে দূর তুমি বুঝবে না, এগুলো মেয়েদের ব্যাপার, এখন একটু এরকম হয়। তো ওরাও আর গা করেনি, ইটস কোয়াইট নর্মাল, থার্ড ট্রাইমেস্টারে মাথা ঘুরতেই পারে। তো এবার যাই হোক মানে শাশুড়ি এবার বলেছে যে তুমি এক কাজ করো, তুমি শুয়ে পড়ো, তোমাকে আমি রাত্রিবেলা খাওয়ার সময় ডাকবো, তুমি সেই সময় উঠে খাওয়া দাওয়া করে নিও। তখন বলছে না মা আমাকে ডাকবেন, আমি রাতের খাওয়ার। আর এখন কি হয় না, আমরা মানে ঘরের লোকেদেরকে দেখি দুপুরের মধ্যে বেশিরভাগ রান্না করে রেখে রাত্রেবেলা মাইক্রোওয়েভ আছে এখন গরম করে খায়। আগে ওসব ছিল না, আগে বেলায় রান্না হবে তখনই খাওয়া হবে। তো দুপুরের খাওয়া দুপুরে শেষ হয়ে গেল, রাত্রের খাওয়া রাত্রে হবে। নতুন পিসি বলেছে যে না মা আমাকে ডাকবেন, আমি রাত্রেরটা করে দেবো। তখন শাশুড়ি একটু জোর দিয়ে বলেছে যে না এসব করার দরকার নেই, তুমি শো, আমি দেখে নেবো। রাত্রেবেলা যথারীতি খাওয়ার সময় হয়েছে, ওনাকে ডাকা হয়েছে। তো উনি তখন বলেছেন যে আমার ভালো লাগছে না, আমি খাবো না। তো মানে এমনি নর্মালি বলেছে। তো বলেছে যে কিছু খেয়ে নাও, একেবারে খালি পেটে শুয়ে না, এই সময় খালি পেটে শোয়া ঠিক না। তো বলছে যে না আমি খাবো না, আপনারা খেয়ে নিন, কিন্তু আপনারা এঁটো কাচাবেন না, আমি পরিষ্কার করে দেবো। বলছে তোমাকে ওসব ভাবতে হবে না, তুমি রেস্ট নাও। তো উনি ঘুমোচ্ছিলেন, মানে শুয়েছিলেন। এনারা খেয়ে দিয়ে কি করেছে, আর বাঙালি মানে রাত্রেবেলাও মাছ ভাত খায়, বাঙালিদের মাছ ভাত খাওয়ার কোনো টাইম নেই আর কি। তো রাত্রেবেলাও মাছের ঝোল ভাত যা হয়েছে স্বাভাবিক রান্না সেই সব খেয়ে ওনারা সবাই শুতে চলে গেছেন। এইবার একটু মাঝরাতের দিকে নতুন পিসির শাশুড়ি মানে বাসন পড়ে যাওয়ার আওয়াজ পেয়েছে। এবার স্বাভাবিক একটা অত প্রেগনেন্ট গৃহবধূ পড়ে ঠরে গেলে তো রিস্ক না, তো উনি লাফ দিয়ে উঠেছেন, উঠে বোমা করে ডাকতে ডাকতে রান্নাঘরের দিকে গেছে। দেখছে এখন তো ধরো সিঙ্ক হয়েছে, তখন তো সব ছিল না, তখন কল পার হতো, আর রান্নাঘরগুলো একটু আলাদা হতো বাড়ির থেকে, রান্নাঘর বাথরুম এগুলো সেপারেট হতো, ঠিক আছে? এখন তো ধরো ফ্ল্যাট কালচার এসে গেছে, বেডরুমের সাথেই বাথরুম করে দেয় অনেকে। তো আমরাও ইনফ্যাক্ট আমাদেরও তাই, আমরা নিজেরাও ফ্ল্যাটে থাকি, তো আমাদেরও বেডরুমের সাথেই বাথরুম।
তো তখন আলাদা হতো, কিচেন আলাদা হতো, মানে তোমার ওয়াশরুম আলাদা হতো। তো কিচেনে উনি বেরিয়েছেন, বেরিয়ে দেখছেন ওই যে এঁটো কাটা ফেলা হয় যে একটা স্ল্যাব মতন করা ছিল, দেখছে যে 3rd ট্রাইমেস্টারে প্রেগনেন্ট মহিলা উবু হয়ে স্ল্যাবের উপর বসে আছে। কি বলছো? বসে, হ্যাঁ বসে, এবং এরম এরম করে উনি কিছুটা করছে, এরম করে মাথা নিচু করে। তো যেই দেখেছে বৌমা বলে, মানে তুমি ইমাজিন করো সেই সিনেমার মতন, জানো তো, বৌমা বলে যে দেখেছে, নতুন পিসি জাস্ট মুখটা ঘুরিয়েছে, আর এরকম একটা মাছের কিছু একটা আবার মানে কিছু একটা এঁটো কাটার টুকরো ওনার মুখ থেকে ঝুলছে। আচ্ছা। উনি শাশুড়ির চোখে চোখে একদম তাকিয়েছেন, একটা অদ্ভুত একটা হাসি দিয়েছেন, আর ধাপ করে পেছন দিকে পড়ে গেছেন। এইবার শাশুড়ি ছুটে গিয়ে ধরেছে, কারণ পেটে লেগে গেলে তো মানে কি না কি হয়ে যাবে, মিসক্যারেজ হয়ে যাবে। দৌড়ে গিয়ে ধরে বলছে এই বৌমা, এবার চিৎকার করে শ্বশুরমশাইকে ডেকেছেন, এই তুমি এসো এসো, দেখো ওই কি হয়েছে বৌমার। চোখে মুখে আর জলের ছিটে দিয়েছে। উনি উঠে বলছেন যে আমার না খিদে পেয়েছে। বলছি খিদে পেয়েছে? আহারে, না খেয়ে ঘুমিয়ে গেছে, স্বাভাবিক প্রেগনেন্ট হয়তো খিদে পেয়েছে। তো বলছে যে দুটো জলমুড়ি খাও। জলমুড়ি খাইয়ে কোন রকম হাত পা ধুয়ে কাপড় চোপড় ছাড়িয়ে, কারণ এইটো হয়ে গেছে না, মাছের কাটা ফাটা লেগেছে, কাপড় টাপড় ছাড়িয়ে ওনাকে শুইয়ে দিয়েছে। পরের দিন সকালবেলা দিব্যি ফিট, উনি নিজের মতন কাজ করছেন, এই করছেন ও করছেন। সারা সকাল যেরকম গেছে গেছে, সন্ধ্যেবেলা আবার ওরকম। কি হয়েছে? বলছে যে খাবো না। এবার একটু না গম্ভীর টাইপের, বলছে যে আমি খাবো না। বলছে যে তুমি রোজ রোজ রাত্রেবেলা যদি না খাও কি করে হবে? বলছি তো খাবো না, আপনারা খান, আমি শুয়ে পড়ছি। শ্বশুর শাশুড়িরা কিছু বলেনি। শ্বশুর তখন এবার যেহেতু ওনার স্বামী থাকতেন বাইরে, বাইরে বলতে SSKM হসপিটালে থাকতেন, স্যাটারডে সানডে করে বাড়ি আসতেন, আবার মানডে টু ফ্রাইডে চলে যেতেন ওখানে। তো শ্বশুর বলছে হ্যাঁ হয়তো স্বামী নেই, সামনে থাকে না, ওই জন্য বেচারার একটু মন খারাপ হচ্ছে, যাই হোক তুমি গা করো না, ওকে ছেড়ে দাও, ওকে ওর হালে ছেড়ে দাও, খিদে পেলে একটু জলমুড়ি দিয়ে দাও ঘরে, ও খিদে পেলে খাবে। যথারীতি ভাবে চলে গেছে। সেই দিন হয়েছিল মাংস রাত্রেবেলা, ঠিক আছে? তো যাই হোক মাংস টাংস ইয়ে করেছে, আর আগে তো ফ্রিজ ছিল না, অবশিষ্ট যদি কিছু বেঁচে থাকতো তো সেগুলোকে ওই দিনকেই রাত্রেবেলা জাল দিয়ে রেখে দেওয়া হতো, ঠিক আছে? এরকম ঝুড়ি হতো, গোল গোল ঝুড়ি হতো, ঝুড়ি দিয়ে চাপা দিয়ে রেখে দিত। তো রাত্রেবেলা আবার না রান্নাঘর থেকে আওয়াজ এসছে। এইবার শাশুড়ি বলছে যে না কিছু তো গন্ডগোল হয়েছে। শাশুড়ি এবার হ্যারিকেন নিয়ে রান্নাঘরে গেছে, গিয়ে বলছে যে বৌমা তুমি আবার আজকে রাত্রেবেলা রান্নাঘরে এসছো? এটা বলা মাত্র ঠিক সেম পজিশনে কিন্তু সেই দিনও উনি বসেছিলেন, স্ল্যাবের ওপর উঠে এরম ভাবে পা ফাঁক করে, যেমন ইন্ডিয়ান পটিতে আমরা বসি না স্কোয়াট করে, তুমি ভাবো একটা 3rd ট্রাইমেস্টার প্রেগনেন্ট লেডি ওইভাবে বসে আছে, এবং ঝুড়িটা মাটিতে পড়া, এবং ওই হাঁড়ি থেকে উনি জাস্ট হাত ঢুকিয়ে ঢুকিয়ে এরকম করে মাংস তুলে তুলে খাচ্ছে। এবার যে মুহূর্তে শাশুড়ি বলেছে বৌমা তুমি আবার এসছো, এইবারে আজকে একটু তাড়াতাড়ি মুখটা ঘুরিয়েছে, ঘুরিয়ে সেম গত রাতের মতন ওই রকমই একটা হাসি, কিন্তু আজকে আর অজ্ঞান হয়ে পড়ে যায়নি। আজকে ওই স্ল্যাব থেকে লাফ দিয়ে উনি শাশুড়ির ওপর এসে পড়েছে। কি বলছো? ওই অবস্থাতে? ওই অবস্থাতে শাশুড়িকে নিয়ে মাটিতে পড়েছে, আর শাশুড়ি তো মানে বাবা গো মা গো করে চিৎকার করে, যে মেরে ফেললো করে চিৎকার করে একদম মানে বিশৃঙ্খলা যে এরকম করে উঠেছে। এবার ওরকম চিৎকার শুনে বৌমা অজ্ঞান হয়ে গেছে। শ্বশুরমশাই এসছে, আজকে শ্বশুরমশাই পাড়ার লোকেদেরও ডেকেছে, তোমরা একটু এসো দেখো আমার বৌমা কেমন করছে। এবার পাড়ার লোক দেখে বলছে কি ওর মানসিক ব্যায়ামও হচ্ছে, মনে হচ্ছে স্বামী সামনে নেই এই সময়তে এমনি। এবার তখন তো আর এত হরমোনস এইসব তো কেউ বুঝতো না, তো যত দিন মডার্ন হচ্ছে তত বুঝছে। তো বলছে দেখো এরকম পোয়াতি অবস্থায় হয়, তোর স্বামী সামনে নেই, এরকম পাগলের মতন করছে, ওকে একটু ওঝা ফোঝা দেখাও। আজকালকার দিনে এত কনসালটেন্টস বেরিয়েছে, তখন তো এরকম কিছু ছিলই না, ঠিক আছে? তখন বলতে পাড়ার লোকাল যে ওঝা থাকতো, একদম পাড়ার বাইরে তার বাড়ি হতো, এরকম একটা ব্যাপার, ওই ওঝা ফোঝা দেখাও। তো এবার শ্বশুরমশাই মানে পিসি শ্বশুরমশাই একটু অফেন্ডেড হয়েছে, বলছে এবার কি কথাবার্তা, আমার ভরা পোয়াতে আমার বৌমা ওঝা ফোঝা কি দেখাবে, সব ফালতু কথা, আমরা দেখছি ছেলেকে কিছু ভাবে ডাকার ব্যবস্থা করছে। তো এবার কিভাবে ডাকার ব্যবস্থা করবে? সে তো চিঠি,
তাছাড়া এখন তো ফোন হয়েছে, তখন তো আর ফোন টোন নেই না, তো চিঠি দিয়ে ডাকতে হবে, তো অনেক টাইম লাগবে। তো সেটা আর করতে হয়নি। পরের দিনকে সকাল থেকে প্রসব যন্ত্রণা, কারণ খুব জোরে পড়েছে, মানে ভাববো তুমি ওই স্ল্যাব থেকে প্রেগনেন্ট অবস্থায় লাফ দিয়ে, এবার রাত্রেবেলায় যখন এসব ঘটনাগুলো ঘটছে তখন তো কিছু হুঁশ থাকছে না। পরের দিন সকালবেলা ওনার জয়েন্ট পেন, ওনার পেটে ব্যথা, ওনার গায়ে কালশিটে পড়ে যাচ্ছে, খুব স্বাভাবিক না, লাফঝাপ দিচ্ছে ওইরকম শরীরে। পরের দিন সকালে সেগুলো ফুটে উঠছে গায়ের মধ্যে। তো এবার ওরকম হওয়ার পরে এবার ওরকম সকালবেলা থেকে প্রসব যন্ত্রণা উঠেছে, যে খুব ব্যথা করছে, বলছে বাবা বা মাকেও করছে, কাতরাচ্ছে। তো বলছে না, কিছু একটা ব্যবস্থা করে ওকে চলো আমরা হাসপাতালে নিয়ে যাই। তো কি ডিসাইডেড হলো, HSKM এই নিয়ে যাওয়া হবে। ঠিক আছে, HSKM এ নিয়ে যাওয়া হলো, সামহাও একটা গাড়ি জোগাড় করে, কারণ অ্যাম্বুলেন্স সার্ভিস স্টার্ট হয়ে গেছে তখন বেঙ্গলে, কিন্তু সেই অ্যাম্বুলেন্স সার্ভিসটা হতো না পশ লোকেদের জন্য। আচ্ছা। কোটপুরে কোথায় অ্যাম্বুলেন্স আসবে, বুঝতে পেরেছ? তো ওই পাড়াতেই একটা গাড়ি ভাড়া করা হলো, গাড়ি ভাড়া করে ওনাকে নিয়ে যাওয়া হলো। ঠিক আছে, এইবার নিয়ে গেছে, ওনার হাজবেন্ড ওখানে ছিলেন। তো উনি যেই ক্যাবিনে ওনাকে থাকতে দেওয়া হয়েছিল আর কি, মানে যে কোয়ার্টারে, তো সেই কোয়ার্টারে ওনাকে, মানে এই পিসিকেও রাখা হলো। ডাক্তার তৎক্ষণাৎ চেক করে বললেন যে না, বোধহয় উনি কিছু বেশি কাজ ফাজ করে ফেলেছে, তো স্ট্রেস হয়ে গেছে, ফিজিক্যাল কোনো কিছু নেই, মানে ওনার ভাইটালস ঠিক আছে, খালি হার্টবিটটা একটু বেশি ফাস্ট, মানে যা হয় আর কি সেই সময় ভাইটালস যেরকম হয় প্রেগনেন্সির সময়, এরকম ভাইটালস একটু এলিভেটেড হয়ে যায়। তো আপনারা এমনি ওনাকে নিয়ে গিয়ে রাখুন, তো ওনার তো প্রায় ডেট হয়েই এসছে মনে হচ্ছে আমাদের দেখে, তা আমরা কিছু একটা ব্যবস্থা করে নেব। তো বলেছে যে ঠিক আছে, তো ওখানে রাখা হলো। এবার উনিও বলছেন যে আমার ভালো লাগছে না, সকালবেলা এরকম তুমি রাত্রেবেলা করে ডিউটি চলে যাও, সারা রাত আমার কাছে কেউ থাকে না, আমার ভাল লাগে না। তো এবার কি করা যাবে, তো তখন আমার ঠাকুমা নববিবাহিতা, মানে just বিয়ে হয়ে এসছে। তো আর ঠাকুরদা আমার থাকতেন হচ্ছে তখন, আমার ঠাকুরদা হচ্ছে হলদিয়া ডকে ডাইভিং সুপারভাইজার ছিলেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ, তো ঠাকুরদা এবার বাইরে থাকতেন, মানে ওই জাহাজ যেরম যেত, কোনো সময় সুদান যাচ্ছেন, কোনো সময় কুয়েত যাচ্ছেন, এরকম করে ঘুরতেন। 3 মাস 4 মাস অন্তর উনি আসতেন, এরকম আর কি। তো প্রথম আমার যখন জ্যাঠা জন্মান, আমার জ্যাঠা জন্মানোর পরই কিন্তু আমার ঠাকুরদা মানে ইন্ডিয়াতে স্থিত হন আর কি। তার আগে পর্যন্ত, কারণ একটা বাচ্চা হয়ে গেছে না, বউ কিভাবে একা বাচ্চাকে সামলাবেন, তো উনি হলদিয়াতেই পোস্টিং নিয়ে নেন। তো তার আগে পর্যন্ত উনি বাইরে ঘুরতেন আর, ঠিক আছে। তো ঠিক আছে, এরকম ওনাকে বলা হলো যে শোন, আমার দাদুর ডাকনাম খোকা, ঠিক আছে, হি ওয়াজ দ্য ইয়াংগেস্ট অফ দ্য ফ্যামিলি। তো বলছে খোকা, তোর বউকে একটু বল আমার বউয়ের সাথে যদি এসে থাকে। তো বলছে যে হ্যাঁ, ও তো বাড়িতে একাই থাকে, একা ইন দ্য সেন্স আমাদের জয়েন্ট ফ্যামিলি, বিরাট বড় ফ্যামিলি আমাদের, কিন্তু ওই আর কি, মানে একটা স্বামী না থাকা আর ওই যা ভাসুরদের সাথে থাকা, দুটোর মধ্যে পার্থক্য আছে না। তো যতই অনেক লোক থাকুক, একটা একাকিত্ব কাজ করে না। বললো যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমার বউ থাকবে, তো তুমি নিয়ে যাও, ওকে নিয়ে গিয়ে তোমার কাছে ওখানে রাখো। তো এবার ঠাকুরদা তো সেই সময় বেরিয়ে যান, তো আমার ঠাকুমাকে ওখানে নিয়ে যাওয়া হয়। এখানে একটা অদ্ভুত জিনিস হচ্ছে, ওখানে নিয়ে যাওয়ার পরে সন্ধ্যেবেলা করে উনি আবার সে ওই একই জিনিস, কিছু খেতেন না। তো দুটো ঘর ছিল ওই কোয়ার্টারে, তো একটা ঘরে ঠাকুমা শুয়ে পড়তেন, একটা ঘরে ইনি যা খুশি করতেন, ঠাকুমা ওরকম কিছু টের পেতেন না। তো একদিনকে কি হয়েছে, এই পিসমশাই বলেছেন যে আমার না একটু কদিন আমি টানা নাইট ডিউটি করব, তো তুমি রাত্রেবেলা একটু সজাগ থেকো। আমার ঠাকুমা বলেছে ঠিক আছে, আমি তাহলে থাকবো, এরকম। ঠিক আছে, এবার একটা জিনিস এখানে বলে দিই, ঠাকুরদা কিন্তু, মানে যখন ঠাকুমাকে আনা হয়েছে তখন কিন্তু পিসমশাইয়ের এমনি মর্নিং ডিউটি চলছিল, ঠিক আছে। রাত্রেবেলা করে কিন্তু পিসমশাই মানে পিসির কাছে থাকছিলেন, এবং খুব অদ্ভুত জিনিস হচ্ছে, পিসমশাই যখন থাকছেন তখন কিন্তু পিসি এত বাড়াবাড়ি করছে না, ঠিক আছে। যত ওনার বাড়াবাড়ি শুরু হয়ে যাচ্ছে, উনি একা থাকার দৌড় এরম ধরেন, মানে এটারও একটা কারণ কি আছে আমি পরে সেটা তোমাকে বলছি। তো এবার পিসমশাই ঠাকুমাকে ওটা জানান, ঠাকুমা বললো ঠিক আছে, আমি তাহলে রাত্রেবেলা সজাগ থাকবো, আপনার চিন্তা নেই। তো পিসমশাই নাইট ডিউটি করতে শুরু করে দিলেন। এবার অদ্ভুত জিনিস হচ্ছে, ঠাকুমাকে দু চোখে সহ্য করতে পারতো না, মানে যে পিসি ঠাকুমাকে এত ভালোবাসে, সে ও সন্ধে হলেই ঠাকুমাকে দু চোখে সহ্য করতে পারছে না।
এবার আমার ঠাকুমা হচ্ছে লেবুতলা পার্কের মেয়ে, সন্তোষ মিত্র স্কোয়ার, একদম সন্তোষ মিত্র স্কোয়ারের পাশেই ঠাকুমার বাপের বাড়ি, মানে আমার বাবার মামা বাড়ি আর কি। তো ঠাকুমা প্রপার কলকাতায় বড় হয়েছে। তো ঠাকুমা অনেক রকম কালচারের লোকের সাথেও মিশিয়েছে, ঠিক আছে, কারণ কলকাতায় তো তুমি জানো অনেক আগের থেকে মারবাড়িরা বিজনেস করে, মানে প্রায় ব্রিটিশ এরা এন্ড হওয়ার পর থেকে মারবাড়িদের বিহারিদের বিজনেস শুরু হয়ে গেছে না ওয়েস্ট বেঙ্গলে। তো এটা একদম ট্রেড এপিসেন্টার ছিল, তো অনেক রকম লোকের সাথে ঠাকুমা মিশেছে, ঠাকুমা কথা বলেছে, ঠিক আছে। তো এই ইয়ে হয়ে যাওয়ার পরে তো ঠাকুমা ওখানে থাকতেন ওনার সাথে। এবার সন্ধে হলেই এক হাত করে ঘোমটা টেনে দিচ্ছেন পিসি, এবং এরকম একটা হাঁটু তুলে এরকম করে বসতেন, বসে বসে দুলতেন, এবং ভোজপুরি ভাষায় বা মৈথিলি ভাষায়, এক্স্যাক্টলি এখানে জানা যাচ্ছে না, কারণ আমার ঠাকুমা বললো বিহারি ভাষা। মানে ঘটনাটা বলার সময় এরকম ভাবে বলেছেন বিহারি ভাষা। তো ভোজপুরি বা মৈথিলি ভাষায় কিছু রিজনাল গান করতেন উনি, ঠিক আছে, গান করতেন, এরকম করে দুলতেন, গান করতেন, এবং সে কত রকম আকাশ কুসুম কল্পনা, আমি বাড়ি যাব, আমার বউ বাচ্চাকে দেখবো, মাঝে মধ্যে হিন্দিতেও বলতেন যে আমি বউ বাচ্চাকে দেখবো, আমি বাড়ি যাব। এবার ঠাকুমা বলছে যে মহিলা আবার কি বউ বাচ্চাকে দেখবে রে বাবা। ঠাকুমার একটু ফিশি লাগে এই ব্যাপারগুলো। তো ঠাকুমা একদিনকে সন্ধ্যাবেলা ওরকম করে গিয়ে বলছে যে নতুন দি এই নাও চা, বলে চা এবং কিছু খাওয়ার জিনিস দিয়েছে, উনি ছুঁড়ে ওগুলো ফেলে দেন। দিদি বলছে আমি এসব খাবো না, আমি এসব খাবো না, তুই জানিস না আমি কি খাই, তুই জানিস না, যা ওটা নিয়ে আয়। ঠাকুমা বলছে কি আনবো, আমি তো জানি না কিছু এসব, আমি মানে তুমি সন্ধ্যেবেলা হলে কি খাও? বলছি তুই জানিস না আমি সন্ধ্যে হলে আমি মদ খাই, মুরগির ছাট দিয়ে আমি মদ খেতে খুব ভালোবাসি। এবার ঠাকুমা বলছে যে মুরগির ছাট মানে মানে এই কিছু, মানে ঠাকুমার কাছে খুব অবাক বিষয় না, কারণ একটা গৃহবধূ সে বলছে আমি সন্ধে হলে মুরগির ছাট দিয়ে মদ খাই, এটা আবার কি কথাবার্তা? ঠাকুমা বলছে তুমি সব কি বলছো, তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে? ঠাকুমাকে বলছে হিন্দিতে যে তুই বেশি বুঝিস, তুই বেশি বুঝিস, মেয়ে মানুষ এত কথা কিসে, মানে ঠাকুমাকে ডাইরেক্ট চার্জ করছে, তুই ज्यादा जानती है, তুই ज्यादा जानती है, এরকম করে জিজ্ঞেস করছে। বলে जो करने बोला है बोल, ঠাকুমাকে বলছে जो करने बोला है वो कर, लेके आ, এরকম করে বলছে। এবার ঠাকুমা বলছে যে এইসব কি বলছে, আমি কোথা থেকে পাবো? দিয়ে তো ঠাকুমা আর কিছু গা করেনি, ঠাকুমা চুপচাপ ঘরের দরজা বন্ধ করে বসে গেছে। তো রাত্রেবেলায় নাকি চিৎকার করছে, চিৎকার করছে, চিৎকার করতে করতে অটোমেটিক রাত্রেবেলায় চুপ হয়ে গেছে। এবার ঠাকুমাও ঘুমিয়ে পড়েছে, এবার উনি ঘুমিয়েছেন কিনা সেটা ঠাকুমা বলতে পারছে না। পরের দিন সকালবেলা পিসমশাই এসছেন, আসার পর ঠাকুমা বলছে যে আচ্ছা নতুন দিয়ে কি মানে বলছে সন্ধ্যেবেলায় আমার কাছে না কালকে মদ দিয়ে ওরকম মুরগির ছাট চাইছে, এটা কি সত্যি? বলছে যে মুরগির ছাট চাইছে না, তুমি কিন্তু তোমাকে একটা জিনিস বলা হয়নি বৌমা, ও না একটু একটু যেন কেমন কেমন করছে কটা দিন ধরে। তো তখন বলছে কেমন কেমন বলতে কেমন? বলছে না একটু অদ্ভুত আচরণ, আমি তো ঠিক বলতে পারবো না, কারণ এখানে এসে তো সেরকম কিছু করেনি, আর আমি থাকলেও বা আমার সাথে সেরকম সন্ধ্যেবেলা তো সেরকম কথা টথা হয় না। তো বাড়ির লোকেরাও কিন্তু ওকে দিতে এসে বলছিল যে আমার মাকেও কিন্তু ওনাকে অ্যাটাক করেছে। বলছে যে অ্যাটাক বলতে, বলছে যে হ্যাঁ ও একটু ঠিক আমিও বুঝতে পারছি না, কিন্তু ডাক্তাররা বলছে যে এটা নর্মাল, এই সময় নাকি এটা হয়। তো এবার স্বাভাবিকভাবে তো ঠাকুমার একটু উইয়ার্ড লেগেছে, বলছে যে ঠিক আছে অসুবিধা নেই, আমি দেখছি কি করা যেতে পারে। তো এবার ওই দিনকে সন্ধ্যাবেলা কি হয়েছে, পিসমশাই যখন কাজে চলে গেছেন, আচ্ছা আমি পিসমশাই বলছি হ্যাঁ বারে বারে, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি বাবার পিসমশাই, ঠিক আছে? ওকে, নো প্রবলেম, বলো। হ্যাঁ, তো পিসমশাই কাজে চলে গেছে সেদিনকে, চলে যাওয়ার পরে এবার যা হয় দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে, সব করেছে অ্যাজ ইউজুয়াল, সন্ধ্যাবেলা থেকে আবার ওই সেম এক হাত ঘোমটা টেনে এইভাবে একটা হাঁটু তুলে দুলছে আর গান করছে, দুলছে আর গান করছে। এবার ঠাকুমাকে বলছে যে কি রে কিছু খেতে দে, সন্ধে হয়ে গেছে কিছু খেতে দিবি না, হিন্দিতে বলেছে। ঠাকুমা বলছে যে ঠিক আছে। এবার তুমি ভাবো একটা সোদপুরের গৃহবধূ, সোদপুরেরই মেয়ে, কারণ আমার ঠাকুমা বাড়ি, আমার পৈতৃক বাড়ি সোদপুরে, তো সোদপুরের মেয়ে, বিয়েও হয়েছে সোদপুরে বাড়ির সামনে, সে কিনা হিন্দিতে কথা বলছে, যে কোনোদিন হিন্দি লোকেদের সাথে এক্সপোজডই হয়নি তাদের সাথে, সে হিন্দিতে বলছে যে এনে দে। ঠাকুমা বুঝতে পারছে কেন, কারণ ঠাকুমা লেবুতলা পার্কের মেয়ে, ঠাকুমা হিন্দি
ইংরেজি জানেন, ঠিক আছে, কারণ ঠাকুমাকে তখন হোম স্কুল করা হয়েছিল। আমার ঠাকুরদা কাসিমবাজার কনভেন্টে পড়তেন, তো যার জন্য ঠাকুরদার ক্রাইটেরিয়া ছিল যে আমার বউ যেরকমই হোক শিক্ষিত হতে হবে, পড়াশোনা জানতে হবে। তখনকার দিনে শিক্ষিত মেয়ে পাবে কোথায়? তো যার জন্য ঠাকুমা আর ঠাকুরদার না খুব একটা কিন্তু বয়সের ডিফারেন্স নেই, 5 বছরের ছোট বড় ছিলেন, ঠিক আছে। তো ঠাকুমা ইংরেজি বুঝতে পারতেন, ঠাকুমা হিন্দি বুঝতে পারতেন, ঠাকুমা বুঝতে পারছে যে এরকম। তো ঠাকুমা কি করেছে, ফল কেটে দিয়েছে, ফল কেটে দিয়ে পাশে দিয়েছে, বলছে যে ও ফল এনেছিস, যা মদটা নিয়ে আয়। খালি বলছে মদ খাবে, খালি বলছে মদ খাবে। এবার ঠাকুমা বলছে যে ওসব তোমার কিছু হবে না, ফালতু কথাবার্তা বলো না, যেটা দিয়েছি সেটা চুপচাপ খেয়ে নাও। বলছে যে মুঝসে জুবান লড়াই কি, মুঝসে জুবান লড়াই বলে ঠাকুমাকে তাড়া করেছে। ওই আঁশবটি রান্নাঘরে রাখা ছিল ফল কেটেছে যেটা দিয়ে, ওই আঁশবটি নিয়ে তাড়া করেছে। ঠাকুমা আসলে এই পালায় সেই পালায় করতে গিয়ে বাথরুমের ভিতর ঢুকে, বাথরুমে এবার এখনকার দিনে বাথরুমে না যে এফআরপির দরজা করেছে জানো তো, তখন তো তাই হতো না। তখনকার দিনে লোহা বা কাঠের দরজা হতো মজবুত, মানে বাথরুমের দরজাও ঘরের দরজার মতন শক্তপোক্ত হতো। এখনকার দিনে দরজা হলে হয়তো একটা লাথি মারলে ভেঙে যেত, কিন্তু তখনকার দিনে শক্তপোক্ত দরজা হতো। তো উনি গিয়ে বাথরুমের ভিতর বন্ধ ঢুকে ছিটকিনি দিয়ে বাথরুমের যে ঘুলঘুলি টাইপের মতন করা ছিল ভেন্টিলেটরটা, ওখান দিয়ে চিৎকার করছে। আর এখন ভেন্টিলেটর গুলো হয়ে গেছে মানে মাথার হাইটের, তখন ভেন্টিলেটর গুলো হতো একটু উঁচু উঁচুতে, ঠিক আছে। তো উনি বাথরুমের টুলের উপরে দাঁড়িয়ে ভেন্টিলেটর দিয়ে চিৎকার করছে, জামাইবাবুর নাম করে বলছে ওই অমুক দাদা, মানে জামাইবাবুকে ডাকছে যে আমাকে বাঁচাও বাঁচাও, নতুন দিয়ে মেরে ফেললো করে চিৎকার করছে। এবার এখন এসএসকেএম হাসপাতাল অনেক উন্নত, সবসময় সিকিউরিটি ঘোরাফেরা করছে তখন কোথায়, তখন নতুন নতুন হসপিটাল, তো নতুন নতুন না, তখনও না অনেকটা পুরনো হয়ে গেছে, তো 1800 সালের তৈরি হাসপাতাল। কিন্তু যাই হোক, মানে এত লোকজন তখন ছিল না, তো ওই রাত্রেবেলা কে শুনবে। খালি ঠাকুমা এটা শুনতে পাচ্ছে যে আঁশবটির যে কাঠের বাঁট হয় না, এরকম কাঠের বাঁটওয়ালা যে বটিগুলো হতো আগেকার দিনে, ওই কাঠের বাঁটটাকে এরকম করে ঠুকছে মাটিতে ফক ফক করে, আর বলছে কি তুই বেরো, তোকে আজকে আমি কেটে ফেলবো, তুই নিকাল, তুই যে কাট দেঙ্গে হাম, খালি এরকম করে বলছে, কাঠের বাঁটটা ঠুকছে আর বলছে। তো ঠাকুমার এক্স্যাক্টলি মনে নেই কতক্ষণ উনি বাথরুমে ছিলেন, উনি বাথরুমেই ঘুমিয়ে পড়েন। তো পরের দিন সকালবেলা ওনার ঘুম ভাঙে হচ্ছে পিসমশাইয়ের দরজার নকিংয়ে। তো উনি দরজা ধাক্কাচ্ছেন এরকম করে পিসমশাই দিয়ে, এবার আর পিসিরও গলা পাচ্ছে, বলছে দেখো না মেয়েটা মানে বাথরুমে ঢুকেছে, বেরোচ্ছে না এরকম। তো ঠাকুমা উঠে দরজাটা একটুখানি ফাঁকা করে এরকম করে দেখছে যে পিসিও দাঁড়িয়ে রয়েছে। পিস বলছে কি আপনাকে দিদিকে সরতে বলুন, নাহলে আমি যাবো না, আপনি দিদিকে সরতে বলুন, নাহলে আমি বেরোবো না। বলছে কেন, হয়েছেটা কি? বলছে যে না আপনি বলুন, সরতে বলুন। এবার এরকম বলেছে তুমি যাও, ভেতরে যাও, পিসিকে বলেছে পিসমশাই। যে ঠাকুমা বেরোনোর পর বলছে কালকে আমাদের নতুন দিয়ে বটি নিয়ে তাড়া করেছিল। এবার এটা যেই বলেছে, এবার পিসমশাই একটু অফেন্ডেড হয়েছে, বলছে যে তুমি কি বলছোটা কি বলো তো, তুমি কি পাগল হয়ে গেছো, তোমাকে তোমার নতুন দিয়ে এত ভালোবাসা, তোমাকে বটি দিয়ে তাড়া করবে? বলছে যে এরকম একটু অফেন্ডেড হয়েছে আর কি, কথাটা ওনার খুব একটু গায়ে লেগেছে। বলছে যে তুমি কি মানে পাগল হয়ে গেছে এরকম করে বলছো, তোমাকে নতুন দিয়ে কত ভালোবাসে। তো এবার ওরকম করে মানে নতুন পিসি পাশে শুনছিলেন, তো উনি নিজের থেকে এগিয়ে এসে বললেন যে তোর কি মাথা খারাপ হয়ে গেছে, তুই কত ছোট বলতো আমার থেকে, তোকে আমি আমার ভাইয়ের সাথে বিয়ে হতে দেখেছি, তোকে আমি এইভাবে বটি নিয়ে, বলছে বিশ্বাস করো নতুন দিয়ে, তুমি আমাকে বটি নিয়ে, তুমি দেখো বটিটা কোথায় রাখা। বলছে কোথায় রাখা? ও মা, বটি তো বটির জায়গায় রাখা। রান্নাঘরে গিয়ে দেখছে বটির জায়গায় রাখা সবকিছু। মানে সকালবেলা উনি যখন নর্মাল হয়ে যান নতুন পিসি, তখন উনি উঠে সব গুছিয়ে টুছিয়ে রেখে দেন আবার সুন্দর করে। তো এবার এটা শোনার পরে তো এবার ঠাকুমা একটু মানে ওনার একটু কেমন যেন লাগছে। আচ্ছা, ইন দ্য মিন ওয়াইল যেটা নতুন পিসির মধ্যে বদল ঘটতে থাকে, নতুন পিসি না এমনি খুব ফর্সা, কিন্তু আরো যেন না কাগজের মতো মানে ফ্যাকাশে টাইপের হয়ে যাচ্ছে ওনার, পেল যেটাকে আমরা বলি পুরো, মানে পেল, মানে ইভেন খুব ফর্সা। যদি ছোট বাচ্চাদের দেখবে, স্কুলে যে বাচ্চারা যায়, খুব ফর্সা হলে না গালের পাশ দিয়ে শিরা গুলো বোঝা যায়, খেয়াল করে? হ্যাঁ, একটু নীলচে রঙের, একটু নীলচে টাইপের। হ্যাঁ, ওনার সারা বডিটাতেই বলছে ওরকম শিরা বোঝা যাচ্ছে, এবং একদম ফ্যাকাশে টাইপের হয়ে যাচ্ছে। আর সারা শরীর ওনার রোগা হয়ে গিয়ে পেটটা একটা এগিয়ে টাইপের আসছে, উদ্ভট দেখতে হয়ে যাচ্ছিল নতুন পিসিকে, গাল ভেঙে রোগা হয়ে। তো এবার যাই হোক ওরকম করেছে।
ওই দিনকে সন্ধ্যেবেলায় কি হয়েছে, ঠাকুমা রান্নার জোগাড় করছে, হঠাৎ ওনার মনে হয়েছে যে ওনার পেছনে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, মানে ঠাকুমার মনে হয়েছে পিছনে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। ঠাকুমা এরকম মাথাটা জাস্ট ঘুরিয়েছে, আর এরকম কপালের মধ্যে না একটা শক্ত জিনিস ছুঁয়ে বেরিয়ে গেছে। আর সাথে সাথে ঠাকুমা এরকম হাত দিয়ে চেপে এরকম করে তাকিয়ে দেখছে নতুন পিসি হাতের মধ্যে নোড়া দিয়ে দাঁড়িয়ে আছে। মানে সামহাউ উনি নোড়াটা নিয়েছেন, যখন ঠাকুমা পেছন দিকে ঘুরে এরকম কাজ করছিলেন নতুন পিসি নোড়াটাকে নিয়েছে এবং এরকম মাথার মধ্যে মারতে গেছে। ওই যে মাথাটা ঘুরিয়ে দেখেছে না ঠাকুমা, ওটাতেই উনি বেঁচে গেছে। জাস্ট কপালে নোড়াটা ছুঁয়ে বেরিয়ে গেছে, কিন্তু তাতে ছুঁয়ে বেরোলো গেলেও তো মানে কেটে গেছে না, অনেকটা রক্ত বেরোচ্ছে। তো এবার ঠাকুমা কি করেছে, এরকম জোর করে উঠে বলছে যে তোমার রোজ রোজ ইয়ে হয়ে গেছে বলে উঠে একটা এরকম ধাক্কা দিয়েছে, নিজে বাঁচার জন্যই ধাক্কাটা দিয়েছে। মানে এমন নয় যে কোনো ক্ষতি চাইতেন ঠাকুমা, স্বাভাবিক নোড়া নিয়ে টাকা করেছে। তুমি ভাবো মেরে দিলে তো স্পট ডেড হয়ে যাবে না। তো একদম ধাক্কা মেরেছে এবং নতুন বেশি পেট ঠুকে পড়ে গেছে। ঠিক আছে, পেট ঠুকে একদম পড়ে গিয়ে এবার উনি কিন্তু ঠিক হয়ে গেছে। এবার বলছে বাবা গো মা গো করে যন্ত্রণায় চিৎকার করছে, এ করছে। তো সেই মুহূর্তে ঠাকুমা ওই আশপাশে কোয়ার্টারের আরো 2-4 জন লোক এরকম খবর দিয়েছে, তারা গিয়ে নতুন পিসির স্বামীকে ডেকে এনেছে। ওই দিনকেই রাত্রেবেলা ওনাকে হসপিটালে দেওয়া হলো। ডাক্তাররা এমার্জেন্সিতে চেক করে বলেছেন যে না, একটু চোট পেয়েছে, আমরা 2-3 দিনের মধ্যে ডেট দিচ্ছি, 2-3 দিনের মধ্যে আমরা বাচ্চা বার করে নেব, ডেলিভারি করিয়ে নেব না। তো বলেছে ঠিক আছে। ইতিমধ্যে আমার ঠাকুরদা এসছিলেন, মানে বিদেশ থেকে ঘুরে উনি চলে এসছেন। এবার এসে একদিনকে কি হয়েছে, সন্ধ্যেবেলা নতুন পিসিকে দেখতে আসার। আচ্ছা, এবার এখানে বলি, আমার ঠাকুরদা ভীষণ রাশভারী লোক, ভীষণ রাশভারী লোক। আমার ঠাকুরদা সিংহ রাশি এবং ওনার এত রাশভারী উনি, ওনার ভয় ডর তো নেই। ঠিক আছে, মানে এখানে ছোট্ট ঠাকুরদা ডেসক্রিপশন দিচ্ছে উনি কতটা রাশভারী, তাহলে বুঝতে সুবিধা হবে। মানে ঠাকুরদা হলদিয়াতে যখন, মানে পরবর্তীতে আমি যখন আমার জ্যাঠা হয়ে গেছে তার পরের ঘটনা বলছি, উনি তো হলদিয়া পোস্টিং নিয়ে নিয়েছিলেন। উনি হলদিয়া থেকে সোদপুর মানে রোজ আসতেন, রোজ যেতেন। ভাবো, মানে আর্লি মর্নিং উনি বেরিয়ে যেতেন, রাত্রেবেলা 1টা-1:30টায় ফিরতেন, কিন্তু ফিরতেন বাড়ি ফিরে বাড়ির রান্না খেতেন, ছেলে মেয়েদের মুখ দেখতেন। ঠিক আছে, তো এটা ওনার ডেইলি রুটিন ছিল। ওই 12:30, 1টা, 1:30 ওরকম টাইমে ফিরতেন। ফিরে আমাদের বাড়ির সামনে পুকুর আছে, সেই পুকুরে স্নান করতেন 12 মাস, শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস উনি স্নান করতেন পুকুর জলে। পুকুর জলে স্নান করে উঠে পুকুর পাড়ে গা ফা মুছে তারপর ঘরে ঢুকতেন। মানে এরকম ওনার কোনো কিছুর ভয় ছিল না, সাংঘাতিক রাশভারী লোক। তো এবার সন্ধ্যেবেলা ওইরকম নতুন পিসিকে ঠাকুমা ফল কেটে দিচ্ছে হসপিটালে বসে বসে। হঠাৎ করে ঠাকুমা একটা টান অনুভব করে মাথায়। নতুন পিসি কি করেছে, বাঁ হাত দিয়ে এরকম করে ঠাকুমার খোপাটা টেনে ধরেছে। টেনে ধরে ওই যে ফলটা কাটছিল যে ছুরি দিয়ে, সেই ছুরিটা হাতের মধ্যে নিয়ে বলছে আজ তোকে কে বাঁচাবে, আজকে তোকে আমি শেষ করে দেবো। এবার নার্স ফার্স ছুটে এসে ধরেছে, বলছে আপনি কি করছেন, আপনি শান্ত হন, আপনি পাগল হয়ে গেছেন। বলছে পেহলে ইসকো কাটুঙ্গি ফির তুম লোগোকে কাটুঙ্গি। সবাইকে বলছে যে আগে এটাকে কাটবো তারপর তোদের কাটবো। সেই ছুরি নিয়ে একদম ওই মোমেন্টে আমার ঠাকুরদা এসছে। এসে সামনে এসে আমার ঠাকুরদা একটু এগুলো বুঝতে পারতেন, সামনে এসে বলছে নতুন দি ছাড়, জাস্ট এইটুকু বলেছে, নতুন দি ছাড়। ঠাকুর ওই মুহূর্তে ছুরিটাকে ফেলে দিয়েছে হাত থেকে। ফেলে দিয়ে ঠাকুরদা একটা ফটুয়া পরে গেছিলেন, ফটুয়াটাকে এরকম করে ধরে ছ্যাঁচ্ছাড় করে সামনে দিয়ে টেনে ছিঁড়ে দিয়েছে। ঠাকুরদা কিচ্ছু বলেননি, চুপ করে সামনে দাঁড়িয়ে রয়েছেন। বলেছে আমি যেন আর না দেখি বাড়াবাড়ি করতে। ঠিক আছে, ঠাকুরদা ওইভাবে, মানে নতুন পিসি ওইভাবেই বসে আছে, চুপ করে বসে এরকম করে দুলছে, দুলে বলছে সব মরবি, সব মরবি, মানে হিন্দিতে বলছে সব মারেঙ্গে, সব মারেঙ্গে, সবকো খা যাউঙ্গা, সবকো খা যাউঙ্গা, মাইন্ড ইট। হ্যাঁ, খা যাউঙ্গি নয় কিন্তু, মেল সবকো খা যাউঙ্গা, সবকো খা যাউঙ্গা, সব মারেঙ্গে, সবকো খতম কর दूंगा, এরকম করে দুলছে আর বলছে। এবার একটা মনোচিকিৎসকের সাথে কনসাল্ট করানো হলো। মনোচিকিৎসক তো আর মাঝরাতে এসে দেখবে না, এখন আসে। এখন তো ডাক্তারকে মাঝরাতে ডাকলেও ডাক্তার চলে আসে, তখন আসতো না। মনোচিকিৎসক সকালবেলা এসে, সকালে তো উনি নর্মাল, দিয়ে ডাক্তারকে বলেছে যে একটা ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করে ডায়েট চার্ট কিছু একটা প্রিপেয়ার করে দিন, ওনার কিন্তু উনি ভীষণ শুকিয়ে যাচ্ছেন। তো বলছে যে তাহলে এক কাজ করি, আমরা ডেলিভারি করিয়ে দিই। তো এবার
ডেটের একটু আগে, মানে 2-3 দিন বাদে ডেট দিয়েছিল, বাট রাত্রেবেলা ওরকম বাড়াবাড়ি দেখে পরের দিনকে বলেছে আমরা তাহলে ডেলিভারি করিয়ে দিই। তো দুপুরের দিকে ডেলিভারি করাতে গেছে। এইবার ডেলিভারি করাতে গিয়ে সে তো মানে নতুন পিসি, সে কোনো রকম অ্যানাস্থেটিক কাজ করছে না, ঠিক আছে। প্রথমে তো নর্মাল ডেলিভারি করার চেষ্টা করা হলো, তারপর বললো পেট কাটা হবে। সে কত রকম জল্পনা কল্পনা, কোনো রকম অ্যানাস্থেটিক ওনার কাজ করছে না। আর একটু দুপুরবেলার দিকে ওটিকে ঢুকিয়েছিল, সন্ধে হয়ে গেছে। সন্ধে হয়ে গেলে তো জানো ওনার কি স্বরূপ হয়, এতক্ষণ ধরে বললাম আমি। তো কোনো রকম ওনার অ্যানাস্থেটিক কাজ করছে না, আর উনি চিৎকার করছেন, মানে একদম হিন্দিতে বলছি যে ছোড় দে मैं सबको खा जाऊंगा, বারবার কোনোরকম বলছে সবাইকে মেরে ফেলবো, ছেড়ে দে, ভালো চাস তো ছেড়ে দে, ভালো চাস তো ছেড়ে দে, ওরকম বলছে। তো সামহাও ওনাকে অনেকটা হাই ডোজে অ্যানেস্থেটিক দিয়ে ওনাকে অজ্ঞান করা হয় এবং সিজেরিয়ান, ঠিক আছে। তখনকার দিনে সিজেরিয়ান বাচ্চা বাড়া করা হয়, মানে খুবই রেয়ার তখনকার দিনে, ভীষণ রেয়ার। ইনফ্যাক্ট ওইটাই একমাত্র বাচ্চা যে নতুন পিসি সিজেরিয়ান হয়, ঠিক আছে। তার আমি আস্তে আস্তে বলছি, আনফোল্ড করছি। তো এবার সিজেরিয়ান বাচ্চা এবং কৌস্তব, মানে শক ফর দ্য ডক্টরস অলসো, মানে এতটা ডাক্তাররা ভয় পেয়ে যায়। বাচ্চাটা সারা শরীরে চামড়া বলতে কিচ্ছু নেই, ঠিক আছে। বাচ্চাটা জাস্ট, আমি বলছি, সারা শরীরে বাচ্চাটার চামড়া বলতে কিছু নেই, জাস্ট দেখে মনে হচ্ছে কি মাসেল গুলো ইন্ট্যাক্ট বেরিয়ে এসছে, ঠিক আছে। বাচ্চাটা জাস্ট মানে হরিবল দেখতে বাচ্চাটাকে। বাচ্চাটার মানে মাথা, এবং আমি তোমাকে এবার বলছি, তুমি রিলেট করতে পারবে। বাচ্চাটার জিভ বেরিয়ে আছে, বাচ্চাটার ঠিকরে বেরিয়ে থাকা দুটো চোখ এবং মাথাটা, ওকে, এবং কঙ্কালসার বডি, পেটটা এরকম একটা পটের মতন, কলসির মতন একটা ডেলা পাকানো পেট, ঠিক আছে। সারা শরীরে তো বললাম এরকম ফাটা ফাটা জাস্ট মাসেল, চামড়া বলে বাচ্চাটার শরীরে মানে মানে হাত দিয়ে এরকম খুঁচিয়ে দিলে বোধহয় রক্ত বেরিয়ে যাবে, এরকম বাচ্চাটার শরীরের কন্ডিশন। বাচ্চাটা ওই অবস্থায় বেরিয়ে এসছে, ঠিক আছে, মানে ওই লাশটার মতো এক্স্যাক্টলি। জাস্ট ওই যে মাথাটা যে দেখেছিল, জাস্ট ওই মাথাটা, ঠিক ওই মুখটা ওরম ভাবে বেরিয়ে এসছে। এবং দ্য মোস্ট হরিফাইং ফ্যাক্ট অ্যাবাউট দ্যাট বেবিটার আম্বিলিক্যাল কর্ড জয়েন্ট ছিল না। এই এরকমটা হতে পারে কখনো? বেবিটার আম্বিলিক্যাল কর্ড নট জয়েন্টেড, অ্যান্ড ইট ইজ কামিং ফ্রম মি। তুমি ভাবো আমার কতটা শকিং লেগেছে। আচ্ছা, আজকালকার দিনে তুমি যদি দাঁড়িয়ে দেখো যে এরকম টাইপের বেবিজ হয়, ইয়েস দে আর এক্সিস্টিং। মনস্টার বেবি বলে তুমি এখনো গুগলে সার্চ করলে দেখতে পারো, ইটস আ ডিজিজ। এখানে বাচ্চাদের কি হয়, না গায়ে যে ধুদুল ছোবড়া ঘষে, জানো তো, লুফা বলি যেটাকে আমরা, লুফার মতন স্কিন হয় এবং চোখগুলো উল্টানো হয় সে বাচ্চাগুলো, মানে চোখের যে তোমার আইলিড গুলো মোটা হয়ে এরকম বেরিয়ে আসে এবং ঠোঁটগুলো একটু উল্টানো টাইপের হয়, এবং ওই বাচ্চাগুলোর বডি কালার ইদার পিঙ্ক হয় অর ইয়েলো হয়, ঠিক আছে। এক ধরনের সোরিয়াসিস বাই বার্থ, ঠিক আছে। তো ওই বাটারফ্লাই স্কিন বলে অনেকে বলে মনস্টার বেবি। ইভেন তুমি যদি মেলায় যাও, তুমি মেলায় গিয়ে এরকম ধরনের বাচ্চা দেখতে পারবে। ওই যে বটলের মধ্যে স্পেসিমেন ভরে রাখে, দেখেছো তো, মেলায় গিয়ে মিউজিয়াম গুলোতে আসে, ওখানে ওই বাচ্চাগুলোকে দেখা যায়, ঠিক আছে। হ্যাঁ, টেকনিক্যালি তো ডেড না, এই বাচ্চাগুলো হয়ে বেশিক্ষণ বাঁচে না, ঠিক আছে। তো হয়ে মরে যায় কিছুক্ষণের মধ্যে। কেন এই ঘটনাটাকে তথাকথিত আমরা হরর ইনসিডেন্ট বা হন্টেড ইনসিডেন্ট বলছি? দ্যাট চাইল্ড হ্যাড আ টোন আম্বিলিক্যাল কর্ড, মানে জাস্ট আম্বিলিক্যাল কর্ডটা পেটের ভেতরেই ছেঁড়া, ঠিক আছে। মানে নারীর টানটাও ছিঁড়ে গেছে। বাচ্চাটা সার্ভাইভ করেছে কিভাবে? এক্স্যাক্টলি, বড় হবে কি করে? বাচ্চাটা সার্ভাইভ করেছে কি করে, বড় হয়েছে কি করে? দিস ইজ হোয়াট মেক্স দিস আ হরর ইনসিডেন্ট। কেন এটা ভৌতিক ইনসিডেন্ট, তথাকথিত আমরা ভয়াবহ ইনসিডেন্ট বলছি? কারণ এরকম বাচ্চা হয়। আগেকার দিনে এরকম বাচ্চা জন্মালে ভূতের বাচ্চা বলেই হয়তো জলে ভাসিয়ে দিত বা কিছু করতো, ঠিক আছে। এরকম বাচ্চা কি জন্মায়নি, জন্মেছে। রোগটা তো
মানে নতুন রোগ না, এটা পুরনো রোগ। আগেকার দিনেও হতো, বলতো না মানুষের পেটে রাক্ষস জন্মেছে, ঠিক আছে। এখনকার দিনে যেটা তোমার হয়েছে ওই সাইক্লপস, জানো তো, ওয়ান আইড বেবি, মানে চোখ ফিউজড থাকে। আগেকার, জানো কি এই জিনিসটা? এই জিনিসটা আমার জানা ছিল না। চোখ ফিউজড হয়, একটা চোখ নিয়ে জন্মায়, ঠিক আছে। আচ্ছা। বা কনজয়েন্ট টুইনস, একটা ডেভেলপ করেছে আর একটা ডেভেলপ করেনি, ঠিক আছে। তো মাথার কাছ দিয়ে আর একটা মাথা, ঠিক আছে। তো এইগুলো ডিফর্মিটিস এখনকার দিনে খুবই নর্মাল, খুবই নর্মাল, ঠিক আছে। মাঝখানে সোনি বলে একটা চ্যানেল আছে, সোনি হিন্দি, সোনি টেলিভিশন, তো ওখানে একটা সিরিয়াল হতো আম্বার ধারা বলে, ওখানে এরকম কনজয়েন্ট টুইনস হতো, জানো তো, ওরা সেম লিভার শেয়ার করে। ইভেন সোদপুরে একটা ওরা বোন আছে, দুই বোন, গঙ্গা যমুনা, দে শেয়ার দ্য সেম লিভার, ঠিক আছে, ওরা লিভারের কাছ দিয়ে জয়েন্ট। তো এরকম কনজয়েন্ট টুইনস এর কেস বা এরকম অ্যাবনর্মাল বেবিজ এর কেস এখন খুবই নর্মাল। এখন যদি ওরকম বাচ্চা জন্মায়, উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে চলো ইটস অ্যান অ্যাবনর্মাল বেবি, ঠিক আছে। বাট হোয়াট মেক্স দিস ইনসিডেন্ট হরর কি বাচ্চাটার আম্বিলিক্যাল কর্ড নেই, মানে আম্বিলিক্যাল কর্ড তো আছে বাট ইটস নট জয়েন্ট। আচ্ছা। প্লাসেন্টার সাথে বাচ্চাটা যুক্তই ছিল না। বাচ্চাটা কিভাবে বেড়েছে এবার আমি বলছি আস্তে আস্তে। তো ওই বাচ্চাটা জন্মায়, তো ডাক্তাররা শকড ন্যাচারালি যে এরম বাচ্চা কি করে হয়। তো ডাক্তাররা তখন কি বলেছিল যে হয়তো বার করতে গিয়ে ছিঁড়ে গেছে আম্বিলিক্যাল কর্ডটা, ঠিক আছে। তো উইচ ইজ ভেরি নর্মাল, বার করতে গিয়ে ছিঁড়ে কেটে দিয়েছে বা কেটে গেছে, সামহাউ কিছু একটা হয়েছে। কারণ তখনকার দিনে সিজেরিয়ানের বাচ্চা মানে বুঝতে পারছো তো, এমনি ফুল অফ কমপ্লেক্সন, যে এই কমপ্লিকেটেড একটা প্রসেস। তো এরকম হওয়ার পর স্বাভাবিকভাবে নতুন পিসি মানে উনি বেঁচে যান ওই যাত্রায়। অদ্ভুত বিষয় হচ্ছে বাচ্চাটা 7 দিন বেঁচে ছিল। 7 দিন বেঁচে ছিল? 7 দিন বেঁচে ছিল, 7 days। বাচ্চাটা 7 দিন বেঁচে ছিল, ঠিক আছে। কেন 7 দিন? কারণ বিহারের দিকে, ঠিক আছে, বা তুমি যদি নর্থের সাইডে একটু যাও, তো ওই দিকে একটা ট্রেডিশন আছে যে তেরবি হয়, মানে 13 days-এ ক্রিয়াকর্ম শেষ হয়। তারপর যখন ওদের মানে কিছু একটা 28 days বা 30 days-এ কিছু একটা পিরিয়ড থাকে, ওটা হওয়ার পর ওরা বাড়িতে একটা পুজো করে বা সামথিং লাইক দ্যাট, ঠিক আছে। মানে এটা এরম ভাবে ঠাকুমা রিলেট করেছে যে হয়তো এই কারণেই বাচ্চাটা আরো এক্সট্রা, কারণ ওই মানে একদম ওই সাইটিংটা হওয়া থেকে নিয়ে নতুন বেশি ডেলিভারি হওয়া অবধি যে পিরিয়ডটা ছিল, ইট ওয়াজ এ পিরিয়ড অফ ওই 28 to 30 days। তো আমার ঠাকুমা যেহেতু বললাম লেবুতলা পার্কে শি হ্যাজ গ্রোন, তো ওনার যেগুলো একটু মানে ওনার এই ট্রেডিশনস গুলো একটু জানার ছিল। আচ্ছা, ঠিক আছে। মিস্টেরিয়াসলি নতুন বেশি হিন্দি বলতে ভুলে গেছে, ঠিক আছে। উনি যেসব গানগুলো করতেন ওনার কিচ্ছু মনে নেই। হ্যাঁ, উনি নিজের মতন করে রিকভার করেছেন অফকোর্স, কিন্তু তারপরে নতুন পিসির পরপর দুটো মিসক্যারেজ হয়, পরপর দুটো মিসক্যারেজ হয় ওই ইনসিডেন্টের পরে, ঠিক আছে। এবং তারপর থেকে যেটা অদ্ভুত জিনিস আমরা লক্ষ্য করতাম যে নতুন পিসি যখন প্রেগনেন্ট হতো এবং ফুল প্রেগনেন্সিতে মিসক্যারেজ হতো, যার জন্য একটা পয়েন্টের পর ডাক্তার বলেই দিয়েছিল যে উনি বোধহয় আর কনসিভ করতে পারবেন না। বাই গডস গ্রেস শি হ্যাড এ ডটার, ওনার একটা মেয়ে এক ছেলে পরে হয়েছে। তো এই হচ্ছে আজকের ইনসিডেন্ট। এবার কিছু কিছু জিনিস আমি এখানে বলি। এক হচ্ছে পিসমশাই। পিসমশাইয়ের সাথে থাকলে কেন নতুন পিসি কিছু উইয়ার্ড বিহেভ করতেন না। পিসমশাইয়ের ছোটবেলায় কিছু একটা এরকম হাওয়া বাতাস লাগার কেস ছিল, ঠিক আছে। এবং ওই পিসমশাইয়ের মা বাবা পিসমশাইকে খুবই ভালো কোনো একটা জায়গা থেকে একটা কবচ এনে দিয়েছিল, যেটার জন্য মানে এবং এটা বলা হয়েছিল যে পিসমশাই সারা জীবন মানে আমরণ ওটা করতে হবে, ঠিক আছে। পিসমশাই বেঁচে নেই এখন, নতুন পিসি আছেন বাট পিসমশাই নেই। তো পিসমশাই নাকি মরার আগ পর্যন্ত ওটা পড়েছেন। তো উইচ ইজ ওয়াই এটা ভাবা যাচ্ছে যে হয়তো সেই কারণেই যে ওই কবচটার জন্য পিসমশাইয়ের সামনে ওই এফেক্ট গুলো না প্রকাশ পেত না। তো পিসমশাই হ্যাড এ ভেরি স্ট্রং কবচ, যার জন্য পিসমশাইয়ের উপরে না এই নেগেটিভ জিনিসগুলো এফেক্ট করতো না।
আর ঠাকুরদাকে দেখে কেন নতুন পিসি ওরকম শান্ত হয়ে গেছিলেন, আমার ঠাকুরদার একটা হিস্ট্রি আছে। সেটা হচ্ছে আমার ঠাকুরদার যে বড় বৌদি ছিলেন, সেই ঠাকুরদাকে প্রোটেক্ট করতেন। ঠিক আছে, রাঙাদি। তো আমার ঠাকুরদার বড় বৌদি, সে প্রোটেক্ট করতে প্রোটেক্ট করতেন অ্যাজ ইন আমার ঠাকুরদারা, একটু বলি তাহলে, আমার ঠাকুরদারা 17টা ভাই বোন। ঠিক আছে, হ্যাঁ শুনতে হাস্যকর লাগবে, বাট আমার ঠাকুরদারা 17টা ভাই বোন। কিভাবে 17টা ভাই বোন? আমার ঠাকুরদার যে বাবা ছিলেন তার 2টো বিয়ে, রাইট? আচ্ছা। এবং হ্যাঁ, প্রথম স্ত্রী মারা যান এবং তারপরে আরেকজনকে বিয়ে করে আরো কিছুটা কয়েকটা বাচ্চা হয়। তো ইন টোটাল দেয়ার ওয়্যার 17 ব্রাদার্স এন্ড সিস্টার্স। এবং সব থেকে বড় যে দাদা, তার বউ হচ্ছে রাঙাদি। ঠিক আছে, তো রাঙাদি নিজের ছেলেকে আর আমার ঠাকুরদাকে বলতে পারে একসাথে কোলে করে মানুষ করেছে, বুকের দুধ খাইয়ে। ঠিক আছে, তো রাঙাদির একটা মাতৃ স্নেহ ছিল আমার ঠাকুরদার প্রতি। তো রাঙাদি খুব মিস্টেরিয়াসলি একদিন মারা যায়। তো মারা যাওয়ার পরে আমার ঠাকুরদা এটা ফিল করতেন যে যখনই কোনো বিপদে পড়তো, দেয়ার ওয়াজ দিস ইনভিজিবল ফোর্স যেটা আমার ঠাকুরদাকে প্রোটেকশন প্রোভাইড করতেন। ঠিক আছে, তো সেটা একটা কারণ। এবং আমার ঠাকুরদা এটাও বলেছেন যে সেদিনকে হসপিটালেও ঠাকুরদা ফিল করতে পেরেছে যে সাম ফোর্স ওয়াজ দেয়ার অলং উইথ হিম, যার জন্য সামনে গিয়ে যখন দাঁড়িয়ে বলেছে না রাঙাদি নতুন দি ছাড়, উনি আর একটা কথা বলার ক্ষমতায় ছিলেন না। উনি চুপ করে মাথা নিচু করে বসে সামনে এরকম করে দুলে বলছিলেন, সবকো খা যাউঙ্গা, সবকো খতম কর দুঙ্গা। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ও আর একটা জিনিস আমি এখানে স্কিপ করে গেছি, খুব মজার যে জিনিসটা, সম্ভবত এই ভদ্রলোক যে কাটা পড়েছিলেন সে সাসারামের লোক ছিলেন। সাসারাম আই থিঙ্ক এখন বিহারে কোন একটা জায়গা, আই এম নট শিওর এক্স্যাক্টলি। তো উনি নাকি সন্ধ্যেবেলায় বলতেন আমার বউ বাচ্চার কাছে যাবো সাসারামে। আমি বললাম না বউ বাচ্চার কাছে যাবো, বউ বাচ্চার কিভাবে জানা গেছিল? ওই পিসি দুলে দুলে বলতেন, নতুন পিসি দুলে দুলে বলতেন। না সেটা তো জানলাম, বাট এক্স্যাক্টলি যে সাসারামের, সেটা ওনার বয়ানের থেকে জানা যাচ্ছে। মানে হ্যাঁ, মানে এক্স্যাক্টলি তো আমরা, কারণ এখন তো মানে আমরা তো ওরকম ভাবে এক্স্যাক্টলি এখন জানতে পারি না যে মানে অ্যাকচুয়ালি, কারণ কাটা পড়েছে না, ট্রেনে কাটা পড়া, তো সে এক্স্যাক্টলি কোথায় থাকে তো আমরা জানতাম না। কিন্তু নতুন পিসি বলতেন যে আমার বউ বাচ্চার কাছে যাবো, আমি সাসারাম যাবো, আমি বউ বাচ্চার কাছে, আমার সাসারামে বউ বাচ্চা আছে, অনেকদিন হয়ে গেল দেখি না, বহুত দিন হোক নেই দেখা, মুঝে জানা হয়, এরকম করে বলতো, এরকম করে বলতো। তো এই হচ্ছে আজকের ইনসিডেন্ট। তো আমাকে একটা কথা বলো, Yeah, এটা তো গেল পুরো ব্যাপারটা, বাট এটার পরে এটার কোনো লিঙ্গারিং এফেক্ট ছিল? মানে বাড়িতে লিঙ্গারিং এফেক্ট বলতে আমি, লিঙ্গারিং এফেক্ট বলতে আমি হয়তো একটু আগে এটা বললাম, বাট আমি আবারও বলছি যে নতুন পিসির এরপরে না আরো 2টো মিসক্যারেজ হয়। ঠিক আছে, এবং খুব আচ্ছা একটা জিনিস তো যে বললাম যে উনি একদম ওরকম কঙ্কালসার হয়ে গেছিলেন, হয়ে গিয়ে মানে চোখ একদম ঢুকে গেছিল, কোটর একদম রোগা হয়ে গেছিলেন। তো উনি বাড়ি আসার পরে না ওনার একটা খুব মানে অদ্ভুত টাইপের খিদে। ঠিক আছে, সবসময় উনি মানে খাবো 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 করতেন। তো বাড়িতে আসার পর তো অফকোর্স ওনাকে নিয়ে যাওয়া হয়, নানা রকম থানে নিয়ে যাওয়া হয়, এখানে ওখানে ঝাড়ানোর জন্য। হি ওয়াজ পারফেক্টলি ফাইন, ওরকম কোনো হন্টিং অ্যাজ সাচ হয়নি। বাট যেটা হতো সেটা হচ্ছে নতুন পিসি মানে ফুল প্রেগনেন্সিতে ওনার মিসক্যারেজ হতো। মানে সাধারণত মিসক্যারেজ হয় সেকেন্ড ট্রাইমেস্টারে, মিসক্যারেজের সম্ভাবনা সব থেকে বেশি হয়, মানে এটা ডক্টরসরা বলেন। বাট ওনার 3rd ট্রাইমেস্টারে গিয়ে মানে ডেলিভারি ডেট দিয়ে দিয়েছে, তার আগে বড় সড়ো বাচ্চা ওনার মিসক্যারেজ হয়ে যেত। ঠিক আছে, এবং প্রত্যেকবারই উনি একই জিনিস দেখতেন স্বপ্নে, যে মানে উনি বুঝতে পারতেন যে এবার আমার বাচ্চাটা বোধহয় বাঁচবে না। সেটা হচ্ছে উনি ঘুমিয়ে রয়েছেন এবং ওই যেটা ওনার প্ল্যাটফর্মে ঘটেছিল যে ঘটনাটা, ঠিক আছে, যে উনি ওই বডি নিয়ে যাচ্ছে, বারে বারে ওই মুখটা দেখতো, ওই মুখটা যে নতুন পিসির মানে শুয়ে রয়েছে এবং নতুন পিসির পায়ের কাছে ওই ফিগারটা দাঁড়িয়ে এবং পেটের দিকে ওই যে চোখ চিগড়ে বেরিয়ে রয়েছে না যে মুখটা থেকে, পেটের দিকে তাকিয়ে রয়েছে। এভরি টাইম ইট ওয়াজ দিস ওয়ান ড্রিম, যেটা উনি সবসময় দেখতেন এরকম ভাবে যে পেটের দিকে তাকিয়ে রয়েছে ওই মুখটা। এবং যেই এই স্বপ্নটা দেখতো, স্বাভাবিক ঘুম ভেঙে ওই স্বপ্ন দেখে কারিয়ে, তখন নতুন পিসি না বুঝতে পারতো যে না এবার হয়তো আমার কিছুটা হবে। ঠিক তাই ওনার মানে ফুল প্রেগনেন্সিতে ওনার হয়ে যেত,
তারপর তো ডাক্তার দেখানো হয়েছে, সবকিছু করা হয়েছে, ডক্টর তো বলেছিল কোনোদিন কনসিভ করতে পারবেন না। কিন্তু একটা মন্দির, আমি সে মন্দিরটার নাম নিতে চাইছি না অ্যাকচুয়ালি, কারণ সে মন্দিরটা এখন এক্সিস্টিং এবং লোকে সেখানে এখনো যায়। সেটা হচ্ছে আমাদেরই বাড়ির মানে সোদপুরের একটু ভেতর দিকে, একটু ইন্টেরিয়ারে একটা মন্দির আছে ভদ্রলোকে। তো মন্দিরটা এখনো এক্সিস্টিং এবং সেখানে লোকজন যাচ্ছে সেই মন্দিরটাতে। তো ওইখানে যাওয়ার পরে উনি কিছু টোটকা সেই সময় বলেছিলেন। উনি বলতে এখন যে জেনারেশন রয়েছে তার ঠাকুরদা, মানে এটা জেনারেশনের টেম্পল আর কি, অনেকগুলো জেনারেশন মিলে টেম্পলটা, মন্দিরটা দেখভাল করছেন, সেবা করছেন। তো এটা হচ্ছে মন্দিরটা তোমার শীতলা এবং মনসা, এবং এই দুটো মন্দিরে না শিলায় সেবা হয়। শিলা বলতে there is no such deity, বুঝতে পেরেছো? হ্যাঁ, যেরকম অনেকগুলো জ্যোতির্লিঙ্গে হয়, মানে হ্যাঁ, শিবলিঙ্গ নেই, বাট না পাথর রয়েছে। হ্যাঁ, প্রস্তর খণ্ড এরকম একটা। এই প্রস্তর খণ্ডের মধ্যে দুজনের সেবা হয়, শীতলা এবং মনসা। তো ওখানে গিয়ে ওনার যে ঠাকুরদা ছিলেন, এখন যে সেবায়িত রয়েছেন তার ঠাকুরদা, তো সে কিছু করেন আর কি। তো যার ফলে এখন তো নতুন পিসির অফকোর্স একটা মেয়ে একজন ছিলেন, তারাও বড় বড় হয়ে গেছে, মানে তারাও আমার পিসি এবং জ্যাঠা আর কি। তো তারপরে এটা হয়, এটা হচ্ছে নতুন পিসির একটা লিঙ্গের এফেক্ট ছিল। আর যেটা পিসমশাইয়ের সাথে হতো, পিসমশাই বাচ্চাদের কান্না শুনতেন, অনেক কান্না শুনতেন, বাচ্চার কান্না শুনতেন, মানে বাচ্চাদের না, বাচ্চার কান্না শুনতেন। তো পিসমশাই স্বপ্ন দেখতেন না, পিসমশাই বাচ্চার কান্না শুনে বুঝতে পারতেন যে সামথিং ব্যাড ইজ গোয়িং টু হ্যাপেন, আর পিসি তো ডাইরেক্ট দেখতো স্বপ্নটা। ঠিক আছে, তো আমি জানি না, আমার খুবই এটা ভাবলে খুব ইমোশনাল লাগে যে মানে যে চলে গেছিলেন, মানে যে অ্যাকচুয়ালি পিসিকে প্রজেস করেছিলেন, তার কত স্বপ্ন ছিল, তার কত আশা ছিল যে উনি বাড়ি যাবেন, বউ বাচ্চাকে দেখবেন। মানে একরাশ আশা নিয়ে উনি হয়তো চলে গেলেন পৃথিবী ছেড়ে। আর মানে ওনার কতটা আক্রোশ, কিন্তু আমার এটাই ভেবে খুব অবাক লাগে যে ওনার আক্রোশটা পিসির ওপর কেন ছিল। পিসি তো যেতে বলে ওনাকে শরীরে নেয়নি না, বা পিসির জন্য ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে তাও না। তো মৃত্যুর আগে যে মানুষটা ছিল না, মৃত্যুর পরে মানুষ মৃত্যুর আগের মানুষের মতো থাকে না, ঠিক আছে? মানে এটা এমন একটা এনার্জি, অনুরাগ, মানে ধরো কেউ মারা গেল, কষ্টে মারা গেল, ফ্র্যাকশন অফ সেকেন্ড হলেও সে সেই পেনটা, ইমেন্স পেনটা তো পেয়েছিল, ঠিক আছে? এবং সেই পেনটা মানুষের ভেতরে থাকা যে তামাস রয়েছে, মানে তামসিক যে গুণটা রয়েছে, এটাকে অনেকাংশে বাড়িয়ে দেয়। এবং একদম শেষে গিয়ে সেই তামসিক গুণের মাধ্যমে বা তামসিক এই নেচারটা প্রখর হয়ে ওঠে। যখন পজেস করেছিল, আমার মনে হয় এই জায়গাটা অনেকটা বেশি ছিল, এই যে পেন, এই যে আক্রোশ, জীবনে কিছু করতে পারলাম না এর পরবর্তী পোর্শনে, বা বাঁচতে পারলাম না, নিজের প্রিয়জনের কাছে যেতে পারলাম না। আমার মনে হয় এই দিস থিং ইজ দ্য মেন, মানে মোস্ট ইম্পর্টেন্ট থিং, কি ওনার যে এই যে একটা বাসনা, কারণ উনি কিন্তু দেখো, উনি দুটো জিনিস কিন্তু এখানে তোমাকে বুঝতে হবে। এটা মানে আমিও শুনেছি যে কোনো মানুষ যদি আর মানে জড়দেহে না থাকে, তো তার দুটো সেন্সেশন ভীষণ তুখর হয়ে যায়, একটা হচ্ছে স্মেল এবং আর একটা হচ্ছে খিদে, ঠিক আছে? তো এর জন্য সবসময় বলা হয় যে এরকম কোনো জায়গায় খাওয়া অ্যাভয়েড করতে এবং খুব গন্ধদ্রব্য ব্যবহার করে এরকম কোনো জায়গায় না যেতে। এই দুটো জিনিস কিন্তু সবসময় রেকমেন্ড করা হয়, যার কারণে আতর বা পারফিউম মেখে রাতে বেরোনোটা একটা উচিত না। তো কোথাও না কোথাও গিয়ে মনে হয় আমার ওই খাওয়া, যে বারবারে উনি যে মদ খেতে চাইতেন, বারবারে যদি মদ খেতে চাইছেন মুরগির ছাঁট দিয়ে বা এ দিয়ে, ফল কেটে দিয়েছে, তোমার মনে হয় আছে হয়তো যে ফল কেটে দিয়েছে, বলছে ফল শুধু দিয়েছিস কেন, ফলের সাথে মদ দে। তো কোথাও না কোথাও গিয়ে ওনার এই যে মদ খাওয়ার একটা এবং ওনার যে এই যে বাড়ির লোককে দেখা, যে আমাকে একটু আমার বাড়ির লোকের সাথে দেখা করাও, বা একটু আমাকে আমার প্রিয়জনদের সাথে মিট করাও, মানে আমি বাড়ি যাব, আমি সাসারাম। আচ্ছা, আমার এই জিনিসটা খুব অদ্ভুত লেগেছে, এই যে সাসারাম যে জায়গাটা, আমি এক্স্যাক্টলি জানিও না এরকম কোনো জায়গা আছে কিনা। আছে তো আমার কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে যে ওনার হয়তো নেটিভ সাসারাম ছিল। তো কারণ বারে বারে উনি মানে নতুন পিসি এই কথাটাই বলতেন, যখন সন্ধ্যে হতো, যখন এই নানা রকম কথা বলতেন, তো উনি বলতেন আমি সাসারামে যাব আমার বউ বাচ্চার কাছে। তো উনি দুলে দুলে এই কথাটা বলতেন।
তো আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় যে এই যে লঙ্গিংস গুলো বা এই যে ডিজায়ার গুলো, এগুলো আমার মনে হয় একটা মানুষ চলে যাওয়ার পর আরো বেশি স্ট্রং হয়ে যায়, এবং এটা এতটাই স্ট্রং হয়ে যায়, এতটা পর্যায়ে যে কোথাও না কোথাও ওটা গিয়ে না একটা নেগেটিভ সাইড নিয়ে নেয়। একদমই তাই। আমার এটাই মনে হয়েছে নতুন পিসির ঘটনার ক্ষেত্রে। তবে আমার ঠাকুমা প্রচন্ড ভয় পেতেন অনেকটা দিন পরেও, নতুন পিসিকে দেখলে ওনার সামনে যেতে ভয় পেতেন। কারণ তুমি ভাবো না, নোড়া দিয়ে অ্যাটাক করেছে, আসবতি নিয়ে তাড়া করেছে, ছুরি দিয়ে বলেছে আজকে মেরে দেবো। দেখো, এগুলো শুনতে অনেকটা মানে এখন ফানি, বাট তখন যখন ওনার সাথে হয়েছিল ব্যাপারগুলো, আমি ভাবছি তখন কেমনটা ফিল হয়েছিল ওনাদের, তাই না? কেমন মানে এটা ত্রাস না, তুমি ভাবো না, আসপটি নিয়ে তাড়া করেছে, সারা কোয়ার্টারে কেউ নেই। আমি 50-এর দশকের ঘটনা বলছি, যখন লোক বসতি এত ছিল না। এক্স্যাক্টলি, আজ থেকে 75 বছর এসএসকেএম হাসপাতাল মানে এসএসকেএম হসপিটাল, তুমি যদি এখন দাঁড়াও দেখেছো তো কনস্ট্রাকশনটা কিরকম, সেই ভিক্টোরিয়ান এরার এরকম লম্বা লম্বা বিল্ডিং এরকম। আর তুমি ভাবো এখন এত লোক আছে বলে জায়গাটা একটু ভরা ভরা লাগে, তখনকার দিনে লোক বসতি নেই, বিল্ডিং গুলো তো, ওই বিল্ডিং গুলোই তো হন্টেড বিল্ডিং মনে হতো, দেখলে মনে হতো কোনো হরর স্টোরির শুটিং থেকে বোধহয় বিল্ডিং তুলে আনা হয়েছে, তাই না? তো ওইটা ওই সময় যখন ওনার সাথে এই ঘটনাটা হয়েছে, যে ওনাকে ওই ছুরি নিয়ে তাড়া করা হয়েছে, এ করা হয়েছে, তো ওনার কতটা মানে ভয়াবহ এটা লেগেছে, এটাই হচ্ছে ব্যাপার। তারপরে ঠাকুমা অনেক দিন পর্যন্ত ভয় পেতেন, নতুন পিসিকে দেখলেই মানে যেতেনও খুব কম নতুন পিসির কাছে। তো একদিন তো নতুন পিসি নিজেই তারপরে বলেছে যে ভয়ের কোনো ব্যাপার নেই। তারপর তো ঠাকুমা নতুন পিসির কাছে, আমরা নিজেরা, নতুন দিদা ঠাকুমার কাছে আমরা নিজেরাই ঘটনাটা শুনেছি বসে। তো হ্যাঁ, এটাই ছিল আজকের ইনসিডেন্ট। জানি না আমি কতটা জাস্টিফাই করতে পেরেছি। ওনাদের মুখে শুনে যে রোমাঞ্চটা আমরা ফিল করেছি, আমরা ভাই বোনরা, আমি অতটা আজকে নিজে ডেসক্রাইব করতে পেরেছি কিনা আমি জানি না। আমার তো যথেষ্ট ইন্টারেস্টিং এন্ড যথেষ্ট রোমাঞ্চকর বলেই মনে হয়েছে অনুরাগ। বাকিটা আমাদের অডিয়েন্স। আচ্ছা, এবার আমি একটা প্রশ্ন করবো তোমাকে, সেটা হচ্ছে যে উইচ পার্ট ইউ ফেল্ট ওয়াজ দ্য মোস্ট লাইক উইয়ার্ড পার্ট ইন দিস ইনসিডেন্ট? কোন জায়গাটায় তোমার মনে হয়েছে যে লাইক হোয়াট দ্য হেল, এটা কি হয়ে গেল? দেখো, এরকম ইনসিডেন্টের মধ্যে নিজেও অনেকবার পড়ি এবং অনেক ক্ষেত্রে হেল্প করা, বেরিয়ে আসা, কাউন্সেলিং করা, কনসালটেন্সি, এই ব্যাপারগুলো থাকে আমার, ঠিক আছে? তো এখন এইগুলো নিয়ে ঘাটাঘাটি করতে করতে না আমার কোনো পার্টি খুব একটা যে মানে আনফ্যামিলিয়ার সেটা বলবো না, বাট যেটা হ্যাঁ ডেফিনেটলি বাচ্চা, যেটা মনস্টার বেবি হওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা অত্যন্ত উইয়ার্ড লেগেছে, যেখানে কোনো রকমের কর্ড অ্যাটাচ ছিল না। এক্স্যাক্টলি, আমরা যখন প্রথম এটা শুনি আমাদের ঠিক ওই মানে আমরা শুনেছি অনেক ছোটবেলা, আমাদের তো ওরকম কোনো, তখন আমরা মনে হয়েছিল যে হ্যাঁ কি আর এমন ব্যাপার হতেই পারে। তারপর যখন আস্তে আস্তে যখন জানতে পারি যে না, এরকম ধরনের বাচ্চা হওয়াটাও খুব নর্মাল। আমি প্রবাবলি তোমাকে হোয়াটসঅ্যাপে কটা ফটো পাঠাবো, মানে অফকোর্স নতুন পিসির বাচ্চাটা নয়, মানে এরকম ধরনের বাচ্চার আমি তোমাকে কটা লিঙ্ক দেবো, তুমি তোমার ফ্রি টাইম অনুযায়ী তুমি এগুলো পড়তে পারো, কেন হয় এই ডিজিজেস বা এরকম ডিফর্মড বাচ্চা কেন ফর্ম হয়। তো আমার অনেকটা বড় বয়স পর্যন্ত এটাকে না হরর মনে হতো না, জানো তো, মনে হচ্ছে হ্যাঁ হয়তো ডিফর্মড বাচ্চা। কিন্তু পরে যখন আমি এই পয়েন্টটার উপর ফোকাস করেছি যে বেবি ইজ বর্ন উইদাউট আম্বিলিক্যাল কর্ড, ঠিক আছে, মানে প্লাসেন্টা থেকে আম্বিলিক্যাল কর্ডটা খুবই ছোট ছিল, মানে অ্যাকচুয়ালি বাচ্চাটা ডিট্যাচড হয়ে গেছিল অনেক আগেই, এবং প্লাসেন্টা ওইভাবেই ছিল পেটের ভেতর পচনশীল অবস্থায়, বুঝতে পেরেছ? and the baby was without umbilical cord. এটা হচ্ছে মোস্ট আমার মানে খুব ভয় লেগেছিল আমার এই পার্টটাতে অ্যাকচুয়ালি। যাই হোক, আমারও এখন আরেকটা জিনিস জানো তো, মানে এই যে ধরো উইয়ার্ড যে ব্যাপারটা বললে, ঠিক আছে, সেটা হচ্ছে যে ওই স্ল্যাবের উপর বসে স্কোয়াট করে বসে আছে, দুলছে, ঠিক আছে, এই জায়গাটা সমানে খেয়ে যাচ্ছে, সমানে খেয়ে যাচ্ছে। তুমি ভাবো শাশুড়ির কতটা অবস্থা খারাপ হয়েছে, জাস্ট এরকম মাথাটা ঘুরে শাশুড়ির উপর জাম্প করেছে, জাম্প করে। তো এগুলো শুনলে জানো তো মনে হয়, অফকোর্স এটা তো যার যার বিশ্বাসের ব্যাপার। তো এখন আমারও তোমার মতন অনেকটা, যে অনেকের কাছে অনেক রকম ঘটনা শুনে এগুলো আমার কাছে এখন মনে হয় যে হ্যাঁ হতে পারে, কারণ আমার নিজের সাথে একটা ঘটনা হয়েছে। সেটা আমার আমি অনেকটা বড় বয়সে, আমি তখন স্কুলে পড়ি, তখন একটা ঘটনা আমার সাথে হয়েছে। তো আমার নিজের সাথে যখন হয়েছে, আমার তখন মনে হয়েছে যে না, এগুলো অ্যাবনর্মাল নয়। কিউরিওফাইট প্রেজেন্টস
Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। অ্যান্ড হ্যাঁ, আপনিও যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে রোববার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে